আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো, ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি, যে মাস্টার ক্লাসটা তোমরা দেখছো, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। যে টপিকটা আছে আমাদের ভোকাবুলারি, যদি আমরা বলে থাকি যে আমাদের ব্যাকরণের যে পার্টগুলো থাকে বা বাংলায় যে প্রশ্নগুলো থাকে, কিছু থাকে আমাদের সাহিত্য অংশ থেকে, কিছু থাকে আমাদের ব্যাকরণ থেকে, একদম বেসিকে আমাদের যে ব্যাকরণের অংশগুলো আছে সেগুলো থেকে, কিছু কিছুকে আমরা বলে থাকি যে ভোকাবুলারি পার্টের মধ্যে পড়ে। যেমন ধরো এক কথায় প্রকাশ, বাগধারা, তারপর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমুচ্চারিত ভিন্ন শব্দ, এরকম যে টার্মগুলো আছে, যেগুলো আসলে আমরা বেশ ছোটবেলা থেকে এগুলোর সাথে পরিচিত, কিন্তু বড়বেলায় এসেও আমাদেরকে আসলে এই জিনিসগুলো পড়তে হয়। কারণ একমাত্র কারণ হচ্ছে এগুলোর প্রয়োজনীয়তা, এবং আমাদের দৈনন্দিন জীবনে আসলে এগুলোর ব্যবহার না করলেই নয়। এই কারণে আমরা আসলে এই এক কথায় প্রকাশটা এসে থাকতে দেখি, এবং আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে খুব গুরুত্ব পেতে আমরা দেখি। তো বরাবরের মতোই আমরা এক কথায় প্রকাশের উপর যে মাস্টার ক্লাসটা শুরু করতে যাচ্ছি, সেটা শুরু করার আগে আমরা একটু দেখে নিব যে বিগত বছরগুলোতে এই এক কথায় প্রকাশ টপিকটা থেকে কি কি প্রশ্ন এসেছে, কি ধরনের প্রশ্ন এসেছে, এবং তার পাশাপাশি তোমাদের যে প্রশ্নগুলো থাকে যে আচ্ছা এটা কেন হলো, এটা কেন হলো না, বা আর কি ধরনের এক কথায় প্রকাশ হতে পারে, সেই সামগ্রিক বিষয়টা নিয়েই কিন্তু আমরা এই ক্লাসটাতে আলোচনা করব। তো চলো আমরা আমাদের অ্যানালাইসিসটা প্রথমে একটু দেখে ফেলি। অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যেটা বলছি বরাবরই প্রত্যেকটা ক্লাসেই, যে এটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে বিগত 10 বছরে মানবিক বিভাগে আগত যেই প্রশ্নাবলীগুলো আছে সেখান থেকে আমরা অ্যানালাইসিসটা করেছি। অর্থাৎ মানবিকের পাশাপাশি যদি অন্য কোনো ইউনিটে, যেমন ধরো বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছে, যারা বাংলায় পরীক্ষা দেয়, কিংবা ব্যবসায় অনুষদভুক্ত বা ব্যবসায় শিক্ষা বা কমার্সের স্টুডেন্টরা, হ্যাঁ, যে ইউনিটগুলোতে পরীক্ষা দেয়, সেগুলোতেও কিন্তু এই এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসে থাকতে পারে। কিন্তু যেহেতু তোমরা এখন আসলে খ ইউনিট হিসেবে এই মাস্টার ক্লাসটা করছো, তো তোমাদের হিসেবে আমরা যদি শুধুমাত্র মানবিকের অ্যানালাইসিসটা তোমাদেরকে দেখাতে চাই, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে এটাকে আমরা মোটামুটি একটা 3 স্টার টপিক হিসেবে আইডেন্টিফাই করছি। কেন আইডেন্টিফাই করছি? এই কারণে আইডেন্টিফাই করছি যে বিগত 10 বছরে মানবিক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে 12 বার এসেছে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে 21 বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে 7 বার, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছতেও যথাক্রমে 4 এবং 3 বার এসেছে। এখানে সালগুলো দেওয়া আছে, বিউনিটে 23-24 সালে, 22-23 সালে, 20-21 সালে, 19-20 সালে, মোটামুটি বলা যাচ্ছে যে প্রতিটা বছর বা 1 বছর 2 বছর গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমাদের এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। তার মানে তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে এক কথায় প্রকাশ টপিকটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, তুমি যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই তুমি এই মানবিক অনুষদগুলোতে পরীক্ষা দিতে যাবে, তোমার জন্য কিন্তু এক কথায় প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ। এখন ছোটবেলায় আমরা যে এক কথায় প্রকাশ শিখে এসেছি, সেটার থেকে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা এক কথায় প্রকাশগুলো কিভাবে ব্যতিক্রম, কেন এক কথায় প্রকাশ, যেটাকে আমরা সো কল্ড সহজ টপিক হিসেবে চিনি, সেগুলো কেন বিশ্ববিদ্যালয়ে আসে, সেই ধারণাটা আসলে আমাদের এখন নেওয়া উচিত। আচ্ছা, তো আমরা একদম প্রথম প্রশ্নটাতে চলে যাই। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সালে এই প্রশ্নটা এসেছে। এখানে বলা হচ্ছে যে বেহিসাবি খরচের অভ্যাস যার, তাকে আসলে কি বলা হয়। আচ্ছা, একটু খেয়াল করো যে বেহিসাবি খরচের অভ্যাস যার বলতে আমরা কি বুঝে থাকি। বেহিসাবি খরচের অভ্যাস যার বলতে কি আমরা অমিত ব্যয় বুঝি, নাকি অমিত ব্যয় বুঝি, অমিতাচার বুঝি, নাকি অমিত ব্যয়িতা বুঝি? ওকে, তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা সবাই মোটামুটি এই শব্দটার সাথে পরিচিত। এই শব্দটা আমাদের কাছে নতুন না। আমরা যারা বেহিসাবি খরচ করে, অর্থাৎ যাদের খরচের কোনো হিসাব থাকে না, হাতে টাকা পয়সা আসলো মাসের শুরুতে, আর টাকা পয়সা যেমনে খুশি তেমনি ইচ্ছা খরচ করলো, এই ধরনের মানুষগুলোকে আমরা বলি অমিত ব্যয়ী। অ্যান্সার হবে আমাদের ক, অমিত ব্যয়ী। এখন তুমি খেয়াল করো, তোমাকে যদি অপশন একে অমিত ব্যয় না দিয়ে অপশন একে যদি তোমাকে অমিত ব্যয় দেয়া থাকতো, আমি শিওর 50% স্টুডেন্ট, নট সবাই, সবাই না, কিন্তু 50% স্টুডেন্ট তোমরা যে ভুলটা করতা, যে খ নাম্বার অপশন পর্যন্ত যাইতাই না, কতে অমিত ব্যয় দাগায় আসতা। তো এখানে একটু খেয়াল রাখতে হবে তোমাকে, একটা অমিত ব্যয় আর একটা ব্যয়। তোমাকে যদি প্রশ্ন করতো বেহিসাবি খরচ করাকে কি বলে, তখন তুমি বলতে পারতা অমিত ব্যয়। কিন্তু এখানে বলা হয়েছে বেহিসাবি খরচের অভ্যাস যার, যার বলা মানেই তোমাকে একটা পার্সনের কথা জানতে চাওয়া হচ্ছে। এবং আমরা জানি যে আমরা যখন কোনো ব্যক্তিকে বুঝাই, তখন আমরা কিন্তু এই অমিত ব্যয় বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে অমিত ব্যয়ী। কৃপণতা আর কৃপণ, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কৃপণ বলতে আমরা একজন ব্যক্তিকে বুঝাই, আর ওই ব্যক্তিটার যে অভ্যাসটা, ব্যক্তিটার যে দোষটা বা ব্যক্তিটার যে বৈশিষ্ট্যটা, সেটা
কৃপণতা। কিন্তু মূলত ব্যক্তিটাকে আমরা কি বলি? কৃপণ বলি। ঠিক একই রকম অমিত ব্যয়ী আর অমিত ব্যয় ২ টা টার্ম আলাদা। তোমাকে খেয়াল করতে হবে তোমার প্রশ্নতে কি ব্যক্তির কথা জানতে চাওয়া হচ্ছে নাকি ব্যক্তিটার অভ্যাসের কথা জানতে চাওয়া হচ্ছে। যদি ব্যক্তির কথা জানতে চাওয়া হয় তখন তুমি বলবা অমিত ব্যয়ী। আর যদি তোমাকে অভ্যাসটার কথা জানতে চাওয়া হইতো তাহলে কিন্তু আমরা বলতাম অমিত ব্যয়। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হইছো। অমিতাচার, অমিত ব্যয়িতা এগুলো তো হওয়ার প্রশ্নই ওঠে না। অমিত ব্যয়িতা এটা একটা তার বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, এটা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা খুব ইজিলি এটার অ্যান্সারটা করতে পারছি। ওকে, সেকেন্ড আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিরই 23-24 সালে আসা একটা প্রশ্ন। এখানে জানতে চাওয়া হচ্ছে যে গলা পর্যন্ত নিমজ্জিত এই শব্দটাকে কি দ্বারা আমরা প্রকাশ করি, যে কারো কোনো কিছু গলা পর্যন্ত নিমজ্জিত হয়েছে। আচ্ছা দেখো অপশনগুলো বলা হচ্ছে আমগ্ন। আমগ্ন বলে কি তোমরা আসলে কোনো শব্দ প্রচলিত আছে, তোমরা কি ব্যবহার করো যে মগ্ন না? তাহলে আমরা ওকে বলি যে বেখেয়ালি, এরকম বলি। আমগ্ন কিন্তু বলি না। কণ্ঠলগ্ন, কণ্ঠলগ্ন মানে হচ্ছে আমরা বলতে পারি কণ্ঠের সংলগ্ন বা কণ্ঠের সাথে, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়নি। গলমগ্ন প্রশ্নই ওঠে না। তাহলে আমাদের অপশন থেকে যাচ্ছে হচ্ছে আকণ্ঠমগ্ন। আকণ্ঠমগ্ন, তোমরা জানো যে আকণ্ঠ এই শব্দটা কিন্তু একটা উপসর্গ যোগে গঠিত, তাই না? এবং তোমরা যখন উপসর্গের ক্লাস করেছো বা তোমরা যখন নবম দশম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েটে এবং এর আগেও ছোটবেলায় যখন তোমরা উপসর্গ পড়েছো তখন তোমরা দেখেছো যে উপসর্গ বেসিক্যালি কি করে বলো তো? উপসর্গ কোনো একটা শব্দের আগে বসে ওই শব্দটাকে নতুন একটা শব্দ, মানে ওই শব্দটা মানে পুরাতন একটা শব্দের সাথে উপসর্গটা বসে নতুন একটা শব্দ তৈরি করে, নতুন একটা অর্থ দেয়, অর্থের দোতনা সৃষ্টি করে আমাদের মাঝে, রাইট? সো এখন এই আকণ্ঠ শব্দটায় কণ্ঠ একটা শব্দ ছিল, এর আগে যখন উপসর্গটা যুক্ত হইল তখন এটা আসলে বুঝায় হচ্ছে কণ্ঠ পর্যন্ত। তার মানে এখানে উপসর্গটা আসলে আমাদের কোন একটা কিছুর পর্যন্ত বুঝাচ্ছে। সো এই গলা পর্যন্ত নিমজ্জিত এটার সবচেয়ে অ্যাকুরেট না, একমাত্র অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে আকণ্ঠমগ্ন। এখানে এই কণ্ঠের সাথে উপসর্গটা পর্যন্ত অর্থ ব্যবহার করেই কিন্তু আমাদের এই উপসর্গের অর্থটা সাধন হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এর পরের প্রশ্নটাতে চলে যাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 23-24 সালে আসা প্রশ্ন। এখানে বলা হচ্ছে নাটকের পাত্র পাত্রীদের এক কথায় কি বলে? আমি জানি না যে তোমাদের আসলে মঞ্চ নাটক দেখার অভ্যাস আছে কিনা। যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে মঞ্চ নাটকের শুরুতে কিংবা শেষে কিন্তু আমাদের নাটকের পাত্রপাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, অথবা তুমি যখন নাটকটা দেখতে বসবে তখন তোমার হাতে একটা লিফলেট আকারে তোমাকে একটা কাগজ দিয়ে দেওয়া হবে যেখানে লেখা থাকবে যে নাটকটার নাম কি, কোন বিষয়, পরিচালক কে, কে নির্দেশনা দিয়েছেন এবং এখানে কারা কারা অভিনয় করছেন। তো নাটকে যারা পাত্রপাত্রী, অর্থাৎ পাত্রপাত্রী মানে হচ্ছে যারা অভিনয় করেন, এই মানুষগুলোকে বলা হয় হচ্ছে কুশীলব। নাটকের কুশীলব মানে হচ্ছে নাটকের যারা অভিনয় করেছেন তাদেরকে আমরা বলি হচ্ছে নাটকের পাত্রপাত্রী অথবা কুশীলব। এই কথাটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, কিশলয় মানে তো গাছের কচি পাতা, এটা আমরা জানি। মোটামুটি সন্নিবেশ মানে হচ্ছে কোন একটা কিছু সমষ্টি করা, সাজানো, বলাকার। রবীন্দ্রনাথের বিখ্যাত একটা বইয়ের নামও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর পরের প্রশ্নটা আমরা একটু চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে বিওপিতে F-SSS এটা যে ইউনিটটা আছে, যেই গ্রুপ বিভাগটা আছে, সেখানে 23-24 সালে আসা একটা প্রশ্ন। এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে 60 বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসব। 60 বছর পূর্ণ উপলক্ষে যে আনন্দ উৎসবটা করা হয়, কোন একটা প্রতিষ্ঠানের ধরো 60 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে যে আনন্দ উৎসবটা করা হবে সেই আনন্দ উৎসবটার নাম কি? এইটা অ্যান্সার করতে গেলে আমার মনে হয় এই ধরনের 60 বছর, 50 বছর, 25 বছর, 100 বছর, 200 বছর, এই শব্দগুলো দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু বিভিন্ন সময় আসে। যে আমরা যে শুনে থাকি যে হীরক জয়ন্তী, রজত জয়ন্তী, তারপর হচ্ছে সুবর্ণ জয়ন্তী, প্লাটিনাম জয়ন্তী, এই টার্মগুলো না আমাদের মধ্যে একটু প্যাচ লাগায়, ঝামেলা করে, রাইট? সো আমরা এই প্রশ্নটা দিয়ে এই টার্মগুলোর প্রত্যেকটা টার্মের কথা একটু মাথায় একটু ভালো করে ঢুকিয়ে নেই। কিভাবে? তুমি একটা সহজ ভাষায় চিন্তা করো যে আমরা যদি কোনো একটা পদার্থের মূল্যমান বিচার করতে যাই, যে কয়েকটা পদার্থ তোমাকে আমি বললাম, ধরো তোমাকে আমি বললাম রূপা, তোমাকে আমি বললাম হচ্ছে সোনা বা স্বর্ণ বা সুবর্ণ, তোমাকে আমি বললাম হীরক, তোমাকে আমি বললাম প্লাটিনাম,
এরকম আমি তোমাকে কয়েকটা পদার্থ যদি রাখি, ধরো তোমাকে একটা রূপার আংটি দিলাম, একটা গোল্ডের আংটি দিলাম, একটা ডায়মন্ডের আংটি দিলাম, একটা প্লাটিনামের আংটি দিলাম। এখন একটা ইন্টারমিডিয়েট শেষ করা স্টুডেন্ট হিসেবে তোমার মধ্যে ন্যূনতম এই কমন সেন্সটুকু আছে যে রূপার থেকে সোনার দাম বেশি, সোনার থেকে আবার ডায়মন্ড বেশি মূল্যবান, ডায়মন্ডের থেকে আবার প্লাটিনাম বেশি মূল্যবান। এই নর্মাল জিনিসটা আমার মনে হয় আমরা সবাই জানি। তাহলে এই জয়ন্তীগুলোর যে নাম আছে, হ্যাঁ, এই যে বর্ষপূর্তি উৎসব, এই যে জয়ন্তীগুলো বিভিন্ন সময় বলে যে অমুকের এত রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, এই যে শব্দগুলো ব্যবহার করে, তাহলে এই শব্দগুলোরও নিশ্চয়ই কোনো মূল্যমান আছে। ধরো একটা রূপার আংটির দাম যদি 25,000 টাকা হয়, তাহলে একটা গোল্ডের আংটির দাম কিন্তু রূপার থেকে বেশি হবে, আবার ডায়মন্ডের আংটিটার দাম কিন্তু আরেকটু বেশি হবে, প্লাটিনামের আংটিটার দাম হয়তোবা আরো বেশি হবে। তার মানে এই বছরের এই যে সিকোয়েন্সটা আমরা সাজাবো সেটা কিন্তু ঠিক ওই পদার্থগুলোর যে মূল্যমান বা যে আমাদের যে বাজার মূল্য, সে বাজার মূল্যের সাথে কিন্তু খুব প্রাসঙ্গিক। তো আমরা একটু যদি খেয়াল করি, আমরা যে বছরগুলো সেলিব্রেট করি সেটা অনেকটা এরকম যে আমরা প্রথমে ধরো 25 বছর সেলিব্রেট করি, আমরা 50 বছর সেলিব্রেশনের একটা ব্যাপার এখানে দেখে থাকি, এবং যেহেতু তোমার প্রশ্ন এসেছে 60 বছর পূর্ণ, আমরা 60 বছরটাকেও গুরুত্ব দেই এবং 60 বছরটাও আমরা অনেক সময় সেলিব্রেট করে থাকি। পাশাপাশি আমরা 75 বছর সেলিব্রেট করে থাকি, 100 বছর সেলিব্রেট করে থাকি, রাইট? 75 বছর সেলিব্রেট করি, 100 বছর সেলিব্রেট করি, 200 বছর সেলিব্রেট করি, 150 বছর আমরা অনেক সময় সেলিব্রেট করি। তোমরা এই যে সেলিব্রেশনের ইয়ারগুলো, এই ইয়ারগুলো সম্পর্কে একটু মনে রাখবো যে কোন সালটাকে বা কোন বর্ষপূর্তিটাকে, কোন আনন্দ উৎসবটাকে কি নামে ডাকা হয়। এখন আমি যেই কথাটা তোমাকে বুঝিয়েছি যে রূপার থেকে সোনার দাম বেশি, সোনার থেকে আবার ডায়মন্ড, এরকম করে যদি তুমি চিন্তা করো, তাহলে কিন্তু ইজিলি তোমার এই 3-4টা শব্দ যে আছে, এই 4টা শব্দ আছে, এই 4টা শব্দকে কিন্তু খুব ক্লিয়ারলি মনে রাখা সম্ভব। আচ্ছা, এখন আমাকে একটু বলো, রজত, এই রজত শব্দটার মানে আসলে কি? রজত শব্দটার মানে হচ্ছে রূপা বা রৌপ্য, যেটাকে আমরা বলি রূপা, রৌপ্য, এটার প্রত্যেকটাই একই জিনিস। যাহাই রজত তাহাই হচ্ছে আমার রূপা বা রৌপ্য। ওকে, তো রজত আর রজত জয়ন্তী যেটা, রৌপ্য জয়ন্তীও তাহলে সেটা, যেটাই রজত জয়ন্তী সেটাই হচ্ছে রৌপ্য জয়ন্তী, দুইটা হচ্ছে সেম বা একই। ওকে, তারপরে আমাদেরকে বলা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ মানে হচ্ছে স্বর্ণ যেটাকে আমরা বলি, বা সোনা যেটাকে আমরা বলি, গোল্ড। হ্যাঁ, আচ্ছা, আর হীরক মানে তো হীরা, ডায়মন্ড, এটা তো আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই এই তিনটার আমরা কি করতে পারতেছি, এই তিনটার যেই আহ আহ, বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি। এখন তুমি একটু খেয়াল করো, আমাদের প্রথমে, একদম প্রথমে আমরা যে সালটা লিখেছি সেটা হচ্ছে 25 বছর। তাহলে এই যে দ্রব্য, এই যে মূল্যগুলো আছে আমাদের কাছে, পদার্থগুলো আছে, এই পদার্থগুলোর মধ্যে সবচেয়ে কম দাম আমরা কোনটার বলতে পারি? রূপা, সোনা, হীরা, প্লাটিনাম, এগুলোর মধ্যে সবচেয়ে কম দাম হচ্ছে আমাদের মোটামুটি রূপার, তাই না? আচ্ছা, তাহলে রূপাকে আমরা বলছি 25 বছরেরটাতে, অর্থাৎ এটাকে আমরা বলছি রজত জয়ন্তী, বা তুমি রৌপ্য জয়ন্তী, যাই বলো না কেন। তার মানে এই কোনো একটা প্রতিষ্ঠানের, কোনো একটা কিছুর 25 বছর পূর্ণ উপলক্ষে যদি তুমি কোনো আনন্দ উৎসব পালন করো, কোনো দিবস পালন করো, তাহলে তুমি সেটাকে বলবা হচ্ছে রজত জয়ন্তী। তাহলে 25-এর যদি রজত জয়ন্তী হয়, 25-এর পরে আমরা দেখতে পাচ্ছি 50, তাহলে রূপার থেকে আরেকটু বেশি দাম কোনটার? রূপার থেকে আরেকটু বেশি দাম হচ্ছে স্বর্ণের। তার মানে তুমি যখন কোনো 50 বছর পূর্তি পাবা, তখন তুমি এটাকে বলবা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী আমরা হচ্ছে 50 বছরটাকে বলবো। ওকে, তারপরে আসি আমরা হচ্ছে 60 বছরেরটাকে। ওকে, রূপা, রূপার পরে গেল স্বর্ণ বা সোনা, সোনার পরে আমরা কি চিনি? আমরা জানি যে হীরার দাম হচ্ছে এর পরে। সো আমরা এটাকে বলবো হীরক জয়ন্তী। হীরক জয়ন্তী। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি 75 বছর বয়স বা 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, যে উৎসব, সেটাকে আমরা কি নামে নামকরণ করব? খুবই সহজ, আমি তোমাদেরকে বলেছিলাম রূপা, সোনা, তারপর ডায়মন্ড বা হীরক, তারপর হচ্ছে প্লাটিনাম। তাহলে 75 বছর পূর্তিটাকে আমরা বলি হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। তাহলে এই 4টা নাম নিয়ে সাধারণত আমাদের কনফিউশনগুলো লাগে। আমরা যখন এই 4টা নামের জয়ন্তীগুলো জেনে যাব, বাকি যেগুলো আছে 100, 150, 200, এটা কিন্তু আমরা এমনিই জানি। 100 বছর পূর্তিকে আমরা বলি হচ্ছে শতবর্ষ, 150-কে আমরা বলি সার্ধশত, এটাকে বলি দ্বিশত,
এটা তো আমাদের জন্য মোটামুটি সহজ। এটা হচ্ছে শতবর্ষ, এটাকে আমরা বলি হচ্ছে সার্ধ শত, অর্থাৎ 100 আর অর্ধেক। সার্ধ শত, এটাকে আমরা বলি হচ্ছে দ্বিশত। এগুলোতে আমাদের কনফিউশন লাগে না, আমাদের মূলত কনফিউশন লাগে হচ্ছে এই চারটাতে। আমরা মনে রাখবো রজত শব্দটার অর্থ হচ্ছে রূপা। তাহলে এখানে বলা হয়েছে 60 বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসব, খুবই সহজ। হীরক জয়ন্তী হচ্ছে আমাদের, বা ডায়মন্ড জুবিলি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 60 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয় সেটা। ওকে, আমরা এর পরের প্রশ্নটাতে একটু চলে যাই। বলা হচ্ছে ইতিহাস বিষয়ে যিনি অভিজ্ঞ তাকে কি বলা হয়? আচ্ছা, যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ তাকে ঐতিহাসিক বলে না। আমরা প্রায় কথায় কথায় বলি যে ঐতিহাসিক ঘটনা, তো ঐতিহাসিক ঘটনা মানে কিন্তু ইতিহাস বিষয়ে অভিজ্ঞ এমন কারো ঘটনা না, বরং প্রাচীনকালে বা আগে অতীতে ঘটে যাওয়া এমন কোনো কিছুকে আমরা বুঝাই। যেমন তোমরা সিরাজউদ্দৌলা নাটকটা পড়েছো, তো সিরাজউদ্দৌলার যে ঘটনা, পলাশীর প্রান্তরে যে ঘটনা, ওগুলোকে আমরা এক একটা ঐতিহাসিক ঘটনা বলে পরিচয় দেই। ইতিহাস বিশেষজ্ঞ ইতিহাস রচয়িতা না, ইতিহাস রচয়িতা হচ্ছে যিনি ইতিহাস রচনা করেন, ইতিহাস বিশেষজ্ঞ হচ্ছে যিনি ইতিহাস নিয়ে গবেষণা করেন, এরকম কিছু বলতে পারি। সো ইতিহাস বিষয়ে যিনি অভিজ্ঞ তাকে আমরা বলি হচ্ছে ইতিহাস বেত্তা। তার মানে তোমাকে একটু ভালো করে টার্মগুলো একটু খেয়াল করতে হবে। তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু তোমার উত্তরটা অনেক সময় লুকায়িত থাকে, কিন্তু তুমি প্রশ্নটা হয়তো বা ভালো করে পড়ো না বা বুঝার চেষ্টা করো না, এই জন্য তোমার কনফিউশন লেগে যায়। ওকে, পা দিয়ে পান করে যে, আচ্ছা, নগর টিকটিকি পণ্য পাদপ, পা দিয়ে পান করে যারা তাদেরকে আমরা বলেছি পাদপ। এখানে পাদপ বলতে আসলে পা দিয়ে পান করে কারা, এটা তোমাকে একটু কনসেপ্টটা বুঝতে হবে। এটা খুব ইজি, কঠিন কিছু না। তুমি একটু খেয়াল করো যে আমরা যদি গাছের দিকে তাকাই, গাছের একটা গাছ, ধরো এটা একটা গাছ, ধরে নিচ্ছি এটা একটা গাছ। এখন এই গাছটা যে মাটির উপর দাঁড়িয়ে আছে, দেখো গাছের উপর বৃষ্টি পড়ে, কোনো সমস্যা নাই, যাই হোক তুমি গাছের মাথার উপর যত পানি ঢালো কোনো লাভ নাই। গাছের যে মূল যেই পানি বা যে রস বা যেই খাবারটা ওরা তৈরি করে, যেই মানে আহারটা ওদের তৈরি হয়, সেটা কিন্তু মূলত এই শিকড়ের যদি পা চিন্তা করি আমরা, অর্থাৎ শেকড় যদি চিন্তা করি, তাহলে শেকড় দিয়ে কিন্তু ওরা পানি বা ওদের যেই খাবার বা যেই জিনিসগুলোর প্রয়োজন সেটা কিন্তু ওরা সংগ্রহ করে নেয়। তার মানে পাদপ কথাটা দিয়ে আসলে বুঝায় হচ্ছে উদ্ভিদকে যারা পা অর্থাৎ শেকড় দিয়ে পানি পান করে। ওকে, তারপর আমরা একটু চলে যাই। অশ্বের চালক এর এক কথায় প্রকাশ কি? জকি, কাঁধি, সাদি, ঘটক। এর মধ্যে ঘটক শব্দের সাথে আমরা সবাই পরিচিত, আমরা জানি ঘটকের সাথে এখানে কোনো প্রসঙ্গ নাই। জকি না, কাঁধি, সাদি। ওকে, অশ্বের চালক এটাকে আমরা এক কথায় বলি হচ্ছে সাদি। আর তারপরে আমরা পাচ্ছি পরের প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 22-23 সালে আসা প্রশ্ন। উত্তর দিক সম্পর্কিত এর এক কথায় প্রকাশ কি? আচ্ছা, উত্তর দিক সম্পর্কিত এর এক কথায় প্রকাশ হচ্ছে উদিচ্য। উদিচ্য কথাটা উত্তর দিকের সাথে, আমাদের তো 4টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই উত্তর দিকের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের উদিচ্য কথাটা। এখানে উত্তমাশা আছে, উত্তরা আছে একটা জায়গার নাম, উত্তরীয় আছে। উত্তরীয় মানে আমরা জানি চাদর, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তোমরা দেখবে যাদেরকে কোনো বিশেষ একটা সম্মান করা হয়, বিশেষ অতিথি হিসেবে আনা হয়, তাদেরকে একটা গলায় একটা চাদরের মতো ছোট চিকন একটা জিনিস পরিয়ে দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে উত্তরীয়। হ্যাঁ, এবং তোমরা তাহারই পরে মনে কবিতাটা যদি পড়ে থাকো সেখানেও পাবা যে উত্তরীয় শব্দটা আসলে কি বুঝায়। হ্যাঁ, ওকে, ঋণ দেয় যে এর এক কথায় প্রকাশ কি? ওকে, এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আমরা ঋণ দেয় যে এটা দিয়ে একটু যদি মনে রাখি, দেখো উত্তমার্ধ, অধমার্ধ, তারপর হচ্ছে উত্তমাঙ্গ, অধমাঙ্গ, আমরা মোটামুটি শুনেছি। উত্তমাঙ্গ হচ্ছে আমাদের বডির উপরের দিকের অঙ্গগুলোকে, যেমন মাথাকে বোঝায়, আর অধমাঙ্গ বলতে পা বা নিচের দিকের অঙ্গগুলোকে বোঝায়। আচ্ছা, তো এই যে টার্মগুলো, এই টার্মগুলো কিন্তু আমাদেরকে অনেক কনফিউজড করে। যেমন এখানে উত্তমর্ণ, অধমর্ণ আছে, ঋণান, ঋণিতা আছে। ঋণার্ণ, ঋণিতা এই শব্দগুলো তো তোমরা কখনো শুনো নাই, কিন্তু উত্তমর্ণ, অধমর্ণ, উত্তমাঙ্গ, অধমাঙ্গ এই শব্দগুলো হয়তোবা তোমরা শুনেছো। এখন একটা জিনিস একটু মনে রাখবা যে উত্তম কারা আর অধম কারা। এখানে যারা ঋণ নেয় বা যারা ঋণ গ্রহণ করে কেউই আসলে অধম না, কিন্তু তুমি যদি একটু একটু চিন্তা করো যে ধরো তুমি একটা বিপদে পড়ছো, তখন ওই বিপদের মুহূর্তে ধরো তোমার এখন হুট করে 10,000 টাকা লাগবে। এখন ওই মুহূর্তে তোমাকে যে ব্যক্তি ঋণ দিবে
সে অবশ্যই একটা উত্তম কাজ করতেছে, তো তাকে কিন্তু তুমি উত্তমই বানাবা এবং নিজেকে তুমি অধম বানাবা। এই কারণে অধম বানাবা, তুমি অধম না, কিন্তু এই কারণে বানাবা যে তোমার এরকম ক্রুশাল মোমেন্টে তোমার কাছে টাকা পয়সা নাই, তোমার আরেকজনের কাছ থেকে ধার নিতে হচ্ছে, ঋণ নিতে হচ্ছে। সো এইভাবেও যদি তুমি মনে রাখো তাহলেও কিন্তু তোমার কাছে ব্যাপারটা খুবই সহজে মনে রাখার কথা। ঋণ দেয় যে, অর্থাৎ যে দেওয়ার কাজটা করে, যে কাউকে কিছু দেয় সে তো অলওয়েজই ভালো, তাই না? যে ঋণ দেয়, হেল্প করে, সাহায্য করে, তাই না? সে সবসময় ভালো। তাহলে ঋণ যে দেয় তাকে আমরা বলি হচ্ছে উত্তমর্ণ, আর অধমর্ণ হচ্ছে যিনি গ্রহণ করে, গ্রহণ যে করে, ঋণ গ্রহণ যে করে তাকে আমরা বলি হচ্ছে অধমর্ণ। ওকে, তাহলে আমরা উত্তম অধম দিয়ে কিন্তু এই শব্দটার অর্থ মনে রাখতে পারি। একটা হচ্ছে ঋণদাতা আর এটা হচ্ছে ঋণ গ্রহীতা। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা প্রশ্ন, জানা উচিত এর এক কথায় প্রকাশ কি? জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে জানা উচিত না। জ্ঞাতব্য, অবগত, জ্ঞাত। আচ্ছা, তোমরা প্রায় বিভিন্ন ধরনের নোটিশে, বিভিন্ন ধরনের লেখার শেষে দেখবা জ্ঞাতব্য বলে তোমাকে বলা হচ্ছে যে এটা কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলে গেলে আমরা এটার জন্য দায়ী না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তো এই জ্ঞাতব্য কথাটার মানে হচ্ছে যে আপনাদের জানা উচিত যে এটা এমন না, এটা অমন। তো জ্ঞাতব্য শব্দটা দিয়ে আমরা আসলে জানা উচিত বুঝাই। অবগত মানে হচ্ছে কাউকে জানানো, যে আমি এই বিষয়ে অবগত আছি, তার মানে আমি এই বিষয়টা সম্পর্কে জানি। তারপর হচ্ছে জ্ঞাত, জ্ঞাত আমরা ওই যে জ্ঞাতি খুড়া, জ্ঞাত, এই শব্দগুলোও কিন্তু শুনেছি আমরা, যে বিলাসী যদি পড়ে থাকি তাহলেও কিন্তু এই শব্দগুলোর সাথে আমাদের পরিচয় থাকার কথা। সো আমরা যেটা অ্যান্সার করছিলাম জানা উচিত এর এক কথায় প্রকাশ হচ্ছে আমাদের জ্ঞাতব্য। ওকে, তারপর আমরা একটু খেয়াল করি, যা উদিত হয়নি, অনুদিত, অনুবাদিত, অনুদিত, আনুদিত। খুব সহজ, খেয়াল করো, উদিত হয়নি অর্থাৎ উঠেনি। এখন এখানে অনুদিত আছে, এখানে অনুদিত আছে, ডিফারেন্স হচ্ছে একটাতে হ্রস্ব ইকার, একটাতে দীর্ঘ উকার। তো আমরা জানি দীর্ঘতে যেই অনুদিত শব্দটা আছে সেটা হচ্ছে আমরা যে অনুবাদ বলি না, যে অনুবাদ করা হয়েছে, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন, ওইটাকে বলা হয় হচ্ছে অনুদিত, দীর্ঘই, ট্রান্সলেট করা। ট্রান্সলেট করাকে আমরা বলি হচ্ছে দীর্ঘই দিয়ে অনুদিত। আর উদিত হয়নি যখন আমরা বলি, এই যে হ্রস্ব উ, এখানে হচ্ছে হ্রস্ব উ, সো অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক। আর অনুবাদ বা ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে গ, অনুদিত। আর অনুবাদিত, অনুদিত এগুলো তো হওয়ার প্রশ্নই উঠছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ। এরপর আমরা একটা প্রশ্ন পাচ্ছি যেটা চিটাগং ইউনিভার্সিটির বি ইউনিটে এবং রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটে এসেছে। সকলের দ্বারা অনুষ্ঠিত এর বাক্য সংক্ষেপণ কি? এখানে অপশন দেওয়া আছে সর্বজনীন, সর্বংসহা, সার্বজনীন, সর্বপ্রয়োগ। খুবই সুন্দর একটা প্রশ্ন, সুন্দর এই কারণে যে এই টার্মটা নিয়ে আমাদের মোটামুটি সবারই কনফিউশন লাগে জীবনে এক আধবার, এবং আমার নিজেরও লেগেছে, আমিও এর ব্যতিক্রম না। আমরা তিনটা শব্দ এখানে একটু পড়বো। প্রথমে হচ্ছে আমাদের সার্বজনীন। আচ্ছা, এরপরে আমরা একটু দেখব সর্বজনীন। আমরা দেখব হচ্ছে সার্বজনীন, আমরা দেখব হচ্ছে সর্বজনীন, আরেকটা দেখব আমরা সার্বজনিক। সার্বজনিক, এই তিনটা টার্ম অনেক কাছাকাছি অর্থ দেয়। সো আমরা এই তিনটা টার্ম সম্পর্কে একটু দেখি যে এই তিনটার মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, প্রথমত আমরা যদি বলি সার্বজনীন, এই সার্বজনীন কথাটা দিয়ে বোঝায় যে কোনো একটা জায়গায়, ধরো এখানে এ গ্রুপ অফ পিপল আছে, এখানে সকলের মধ্যে যিনি প্রবীণ বা জ্যেষ্ঠ, সকলের মধ্যে যিনি প্রবীণ অর্থাৎ সকলের মধ্যে যিনি বড়, সবচেয়ে বড় যে, তাকে আমরা বলি হচ্ছে সার্বজনীন। তার মানে সার্বজনীন কথাটার মানে হচ্ছে সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ যিনি, তাকে আমরা বলি হচ্ছে সার্বজনীন। তোমরা যদি কখনো কোথাও এই সার্বজনীন উৎসব কথাটা পাও তাহলে কিন্তু তোমরা ধরে নিবে যেটা ভুল, এখানে আসলে লিখতে চাওয়া হয়েছিল সর্বজনীন। তাহলে সার্বজনীন কথাটার অর্থ হচ্ছে সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ। এবার আসো আমরা একটু খেয়াল করি তাহলে সর্বজনীন অর্থ কি, সার্বজনিক অর্থ কি। আচ্ছা, প্রথমে আমরা সার্বজনিক শব্দটা একটু চিন্তা করি। সার্বজনিক যে ব্যাপারটা সেটা দিয়ে আমরা বুঝাই সর্বজনের সঙ্গে সম্পর্কিত, সর্বজনের
জনের সঙ্গে সম্পর্কিত এমন কিছুকে, সর্বজনের সাথে সম্পর্কিত, অর্থাৎ সার্বজনিক ব্যাপারটা একটা সার্বজনিক ব্যাপার, তার মানে হচ্ছে ব্যাপারটা সবার সাথে সম্পর্কযুক্ত, সবার এটার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, তখন আমরা বলি সার্বজনিক। আর সবার মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ কাউকে বোঝাতে আমরা বলি হচ্ছে সার্বজনীন। তাহলে সর্বজনীন ব্যাপারটা হচ্ছে আমরা যখন বলি যে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা ঘটনা, কোনো একটা ইভেন্ট যদি সবার দ্বারা অনুষ্ঠিত হয় বা সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে সর্বজনীন, সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত। তোমরা যারা বারোয়ারি করো, মানে তোমরা যারা বিতর্ক করো মোটামুটি, বা বিতর্কের সাথে একটু পরিচিত, তারা বিতর্কের বিভিন্ন টার্মের সাথে পরিচিত থাকবে। একটাকে আমরা বলি হচ্ছে সংসদীয় বিতর্ক, একটা আমরা বলছি হচ্ছে বারোয়ারি বিতর্ক, এরকম বিভিন্ন ধরনের আমরা বিতর্ক করি না, যে সংসদীয় বিতর্ক এক ধরনের হয়, তারপর হচ্ছে আমাদের ফিক্সড বিটিভির বিতর্ক আবার আরেক ধরনের, এরকম কিছু টার্ম থাকে। এর মধ্যে একটা টার্ম হচ্ছে বারোয়ারি বিতর্ক। তো ওই সর্বজনীন শব্দটার সাথে বারোয়ারি টার্মটার একটা মিল আছে। এটার মানে হচ্ছে যেটা সবার জন্য অনুষ্ঠিত, সবাই করতে পারবে, কোনো ধরনের বাধা ধরা নিয়ম নাই, এটাকে আমরা বলি হচ্ছে সর্বজনীন। তাহলে আশা করি আমাদের এই তিনটা টার্ম আমরা একটু ভালো করে খেয়াল রাখবো। একটা হচ্ছে সার্বজনীন, একটা হচ্ছে সর্বজনীন, আর একটা হচ্ছে সার্বজনিক। সর্বজনীন মানে হচ্ছে যেটা সকলের জন্য অনুষ্ঠিত, সার্বজনীন মানে হচ্ছে সবার মধ্যে যিনি বড়, আর সার্বজনিক মানে হচ্ছে যেটা সবার সাথে কোনো না কোনোভাবে রিলেটেড বা কানেক্টেড। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সকলের দ্বারা অনুষ্ঠিত, এর বাক্য সংক্ষেপণ কি? এটার বাক্য সংক্ষেপণ হচ্ছে সর্বজনীন। সর্বংসহা মানে হচ্ছে যে সবকিছু সহ্য করে নেয়, এরকম কোনো স্ত্রীবাচক শব্দ। সার্বজনীন তো আমরা বললাম সর্বপ্রয়োগ, প্রয়োগের অর্থ তো তোমরা জানোই। ওকে, তারপরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। বলা হচ্ছে যে যা আঘাত পায়নি, এক কথায় এটা আসলে কি হবে? আচ্ছা, প্রথমত একটা বলা হচ্ছে অনাহুত, আরেকটা হচ্ছে অনাহত। তুমি যখন পরীক্ষা দিবে তোমার কাছে না এই যে এই জিনিসটা, এখানে যে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটাই, এই পার্থক্যটাই তোমার হয়তো প্রথমে চোখে পড়বে না, কারণ তুমি অনেক বেশি প্রেশারের মধ্যে থাকবা। তো তুমি যদি আগে থেকে জানো যে অনাহত আর অনাহুত দুইটা আলাদা শব্দ, তাহলেই তোমার চোখে দুইটা লাগবে যে না ঠিক আছে, এখানে দুইটা শব্দ কেন, একই শব্দ দুইবার কেন দিছে, নিশ্চয়ের মধ্যে কোনো পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে একটা হ্রস্ব উকারের পার্থক্য, একটাতে হ্রস্ব উকার আছে আর একটাতে নাই। তো আমরা যা আঘাত পাইনি, কেউ যদি আঘাত না পায় তাহলে আমরা আঘাত পেলে বলি আহত হইছে, মারা গেলে বলি নিহত হইছে, আর আঘাত না পেলে বলি হচ্ছে অনাহত। তাহলে এই যে কাছাকাছি যে শব্দটা অনাহুত, এই অনাহুত শব্দটার অর্থ কি? অনাহুত শব্দটার অর্থ হচ্ছে যাকে নিমন্ত্রণ করা হয় নাই। যে ধরো একটা বিয়ে, ওই বিয়েতে ও নিমন্ত্রিত না কিন্তু ও চলে আসছে, তখন আমরা বলি যে অনাহুতের মতো এসেছে। তো অনাহুত শব্দটার অর্থ হচ্ছে অনিমন্ত্রিত, অনিমন্ত্রিত। অনিমন্ত্রিত কাউকে আমরা বলি হচ্ছে অনাহুত। আঘাতহীন, নিরাঘাত, এই শব্দগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এখানে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অনাহত। এরপর আমরা পাচ্ছি যে সকল অত্যাচার সয়ে যায়, এর সংক্ষিপ্ত রূপ কি? আচ্ছা, একটা মানুষ যদি সমস্ত কিছু সহ্য করে যায় তখন তাকে আমরা বলি হচ্ছে সর্বংসহা। এটা হচ্ছে মেইল ভার্সন। আমরা যদি স্ত্রীবাচক করি তাহলে আমরা আমরা সর্বংসহ, সরি, স্ত্রীবাচক হচ্ছে সর্বংসহা, আর পুরুষবাচক শব্দ এখানে সর্বংসহ অনেক সময় ব্যবহার করা হয়। কিন্তু তুমি এই যে যে সকল অত্যাচার সয়ে যায় তাকে তুমি সর্বংসহ বা সর্বংসহা যে কোনো কিছুই কিন্তু বলতে পারো। সর্বংসহ বা সর্বংসহা যে কোনো একটা বললেই হবে। সাধারণত নারীদের ক্ষেত্রে সর্বংসহা শব্দটা ব্যবহার করা হয়। সহনশীল, সহ্যশীল, সর্বসহ্যকারী, এই শব্দগুলোও আমাদের হতে পারতো যদি সর্বংসহাটা না থাকতো। আমরা জানি যে যে সকল অত্যাচার সহ্য করে যায়, যে সমস্ত কিছু সহ্য করে যায়, তাকে এক কথায় বা সংক্ষিপ্ত আকারে আমরা সর্বংসহ বা সর্বংসহা বলে থাকি। আচ্ছা,
এর পরের প্রশ্নটা একটু খেয়াল করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসা প্রশ্ন, বলা হচ্ছে দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে কি বলা হয়? আমরা মনে হয় বাংলাদেশের বিশ্ব পরিচয় যখন পড়েছি তখন মোটামুটি আমরা এই উপত্যকা, পাহাড়, টিলা এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। তো দুইটা পর্বতের মধ্যবর্তী যে নিম্নভূমিটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে উপত্যকা। আর নাব্যতা এগুলো তো নদীর ক্ষেত্রে ম্যাটার করে, সো এখানে এটার অ্যান্সার উপত্যকাই হচ্ছে। আচ্ছা, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এটার সংক্ষিপ্ত রূপ কি? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনগুলো আছে অবিমৃষ্যকারী, অপরিণামদর্শী, অভ্যাগত, প্রত্যুৎগমন। আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করি যে অভ্যাগত যে শব্দটা আছে, অভ্যাগত শব্দটার অর্থ হচ্ছে অতিথি। তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের যখন কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানগুলোতে আমাদের যারা সঞ্চালক থাকেন বা উপস্থাপক উপস্থাপিকা থাকেন বা হোস্ট থাকেন, তারা বলে যে অভ্যাগতদেরকে স্বাগতম জানাচ্ছি। তো অভ্যাগত মানে হচ্ছে যারা এখানে এসেছেন তাদেরকে স্বাগতম জানানো হচ্ছে, তো অতিথি বোঝানো হচ্ছে। এবার তুমি যদি একটু খেয়াল করো প্রত্যুৎগমন, এই প্রত্যুৎগমন কথাটার মানে কি? প্রত্যুৎগমন দিয়ে আমরা বুঝি যে কোনো একটা ব্যক্তিকে, ধরো একজন খুব বিশেষ অতিথি, সম্মানিত ব্যক্তি, ওই সম্মানিত ব্যক্তিটা যখন আসবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে গ্রেটিংস জানানোর জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য বা তাকে বিদায় দেওয়ার সময় আমরা যদি একটু এগিয়ে যাই, তাকে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সেটাকে আমরা হচ্ছে প্রত্যুৎগমন বলতে পারি। এটা এক ধরনের সৌজন্য প্রদর্শন করা। অবিমৃষ্যকারী, অপরিণামদর্শী। অপরিণামদর্শী মানে আমরা জানি যে যারা কোনো ধরনের পরিণাম চিন্তা করে না। যেমন তোমরা 52 দিনগুলি তে পড়েছো যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে অমুক কত অপরিণামদর্শিতার কাজ করলো, পাকিস্তান সরকার কত বড় অপরিণামদর্শিতার পরিচয় দিল। হ্যাঁ, তার মানে কি যারা পরিণাম চিন্তা করে না। সো আমাদের প্রশ্নে কিন্তু পরিণাম চিন্তা না করার কথা বলা হয়নি, বলা হয়েছে যারা যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে। যারা ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অবিমৃষ্যকারী। জাহাঙ্গীরনগরের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যার কিছুই নেই তার সঠিক মানে এক কথা প্রকাশ কোনটা? আমরা বলেছি ঋত সর্বস্ব। ঋত সর্বস্ব মানে হচ্ছে ঋত মানে যার কোনো কিছুই নাই, যার সবকিছু হরণ করা হয়েছে, যার কিচ্ছু নাই, সে মানুষগুলোকে আমরা বলেছি ঋত সর্বস্ব। অসংবৃত, সংবৃত এগুলো মনে হয় তোমরা মোটামুটি শুনে বড় হইছো। দরিদ্র, ভিখারিও শুনেছো। আচ্ছা, এখানে ভিখারি বা দরিদ্র এই কথাটা দিয়ে আমরা গরিব বুঝাই, গরিবদেরও কিছু না কিছু আছে, কিন্তু ঋত সর্বস্ব টার্মটা দিয়ে আমরা বুঝাই যে একেবারেই কিচ্ছু নাই, একেবারেই হচ্ছে দেউলিয়া টাইপের হয়ে গেছে, এরকম কিছু বুঝাই। মাসের শেষ দিনকে এক কথায় কি বলা হয়? একাদশী, মাসান্ত, প্রতিপদ, সংক্রান্ত। একাদশী তোমরা সবাই শুনছিলা যখন ছোট ছিলা, মাসি পিসি পড়তে গিয়ে, তাই না? যে একাদশীর পূজা, শুক্লা দ্বাদশী ইত্যাদি ইত্যাদি। মাসান্ত শব্দটা আমরা সাধারণত শুনি না। প্রতিপদ আমরা বলি না যে আমাদের ঢাকার প্রতিপাদ স্থান, প্রতিপদ, শুনছো তো? তো এটা তো একটা প্রতিপাদ আর একটা প্রতিপদ, দুটো ডিফারেন্ট। কিন্তু মাসের শেষ দিনকে কি বলা হয় তুমি খেয়াল করে দেখো, যে যখন বসন্তকাল শেষ হয় তখন আমরা কি উৎসব পালন করি? চৈত্র সংক্রান্তি উৎসব পালন করি না? তার মানে কি চৈত্র মাসের শেষ দিনকে আমরা চৈত্র সংক্রান্তি বলছি। তাহলে মাসের শেষ দিনকে এক কথায় বলা যায় হচ্ছে সংক্রান্তি। বেঁচে থাকার ইচ্ছা এক শব্দে কি হবে? অনেকগুলো জায়গায় এসেছে, বিউপিতে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, জাহাঙ্গীরনগরে এসেছে, বিসিএস এও আমরা 43তম বিসিএস এ প্রশ্নটা আসতে দেখছি যে বেঁচে থাকার ইচ্ছা কথাটা দিয়ে আসলে কি বোঝায়। আচ্ছা, এখন একটু খেয়াল করো দিদৃক্ষা যেই শব্দটা, সেই দিদৃক্ষা শব্দটা দিয়ে আমরা বুঝি হচ্ছে যে কোনো কিছু দেখার যে ইচ্ছাটা, দেখার ইচ্ছা হচ্ছে আমাদের দিদৃক্ষা। দেখার ইচ্ছাকে আমরা বলি হচ্ছে দিদৃক্ষা। এসো না, এই মূর্ধন্য ন দিয়ে আমরা যে এসো না শব্দটা বলি, এটার মানে হচ্ছে কোনো একটা কিছু অনুসন্ধান করা বা অন্বেষণ করা, খোঁজা, যেটাকে আমরা বলি অনুসন্ধান করা বা খোঁজা। তারপরে বাঞ্ছা, আমরা কি জানি? আমরা শুনেছি না এরকম ছোটবেলা থেকে যে তোমার মনোবাঞ্ছা পূরণ হোক। তার মানে কি তোমার মনের যে আশা, তোমার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা বা অভিলাষ পূরণ হোক। ইচ্ছা বা অভিলাষ পূরণ হোক। তার মানে এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, দিদৃক্ষা মানে দেখার ইচ্ছা, এসোনা মানে অনুসন্ধান, বাঞ্ছা মানে অভিলাষ, কোনোটাই কিন্তু আমাদের বেঁচে থাকার ইচ্ছা বোঝাচ্ছে না। বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে আমাদের অ্যান্সার জিজি
বিশা, অর্থাৎ একটা মানুষের যে বেঁচে থাকার যে ইচ্ছাটা, জীবিত থাকার যে ইচ্ছাটা, সেটাকে আমরা বলছি জিজিবিষা। প্রথমে হ্রস্বইকার, তারপর দীর্ঘইকার, তারপর আবার হ্রস্বইকার। বানানটা একটু সতর্ক থাকবো, কারণ বানান থেকে কিন্তু আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। পিপিলিকা বানান, মুমূর্ষু বানান, এই বানানগুলো কিন্তু আমাদের খুব কনফিউজিং। সো আমরা এই বানানগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই সচেতন থাকবো, যেমন এটা একটা কনফিউজিং বানান। আচ্ছা, এরপর বলা হচ্ছে চক্ষুর দ্বারা গৃহীত, এটার এক কথায় প্রকাশ কি হবে? আচ্ছা, চক্ষুর দ্বারা গৃহীত, দেখো প্রথমে আমরা যদি প্রথম শব্দটা খেয়াল করি, বলা হচ্ছে চক্ষুষ্মান। চক্ষুষ্মান শব্দটা দিয়ে আমরা বুঝাই যে চোখ আছে এমন কাউকে, বা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন যে মানুষগুলোর চোখের পাওয়ার, দেখার ক্ষমতা অনেক বেশি। যেমন ধরো আমি যখন রাস্তায় বের হই, আমি চশমা পরে থাকলেও আমি না হুট করে, আমার দৃষ্টি খুব তীক্ষ্ণ না যে আমি একবারে দেখে সবকিছু চিহ্নিত করে ফেলবো, এরকম তীক্ষ্ণ দৃষ্টি না। যে মানুষগুলোর চোখ আছে এবং খুব তীক্ষ্ণ দৃষ্টি, এই ধরনের মানুষগুলোকে আমরা সাধারণত চক্ষুষ্মান বলে থাকি। দর্শনীয় মানে হচ্ছে যে স্থানগুলো, যে জিনিসগুলো দেখার মতো, সেগুলোকে আমরা দর্শনীয় বলি। এরপরে বলা হচ্ছে গোচর এবং অনিমেষ। গোচর মানে হচ্ছে চোখের দ্বারা গৃহীত, বা আমরা বলি না যে হ্যাঁ আমার চক্ষু গোচর হয়েছে, অর্থাৎ আমি দেখেছি বিষয়টা। তো চক্ষুর দ্বারা গৃহীত মানে হচ্ছে গোচর, গোচর আমার গোচরে এসেছে ব্যাপারটা, তার মানে আমি ওই যে কাজটা করতেছে এটা আমার গোচরে আসছে, তার মানে এই জিনিসটা আমি দেখছি, আমার চোখ এটা গ্রহণ করছে, এরকম একটা ব্যাপার। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি, গোচর। আর আমরা যদি অনিমেষ বলি, অনিমেষ কথাটার অর্থ হচ্ছে আসলে অপলোক। অপলোক মানে হচ্ছে আমরা যে বলি না যে পলক না ফেলে তাকিয়ে থাকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অনিমেষ। আর চক্ষুষ্মান তো আমরা বললামই যে খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষগুলোকে আমরা সাধারণত চক্ষুষ্মান পরিচয় দিয়ে থাকি। ওকে, তারপর আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে এক কথায় প্রকাশে, মানে এক কথায় কি বলা হয়? ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি এবং বিসিএস এর 42তম বিসিএস এ আমরা এই প্রশ্নটা দেখতে পেয়েছি। তো যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে আমরা নৈয়ায়িক বলি। ন্যায়বাগীশ, ন্যায়পাল, ন্যায়ঋদ্ধ, ন্যায়ঋদ্ধ বা ন্যায়পাল এই শব্দগুলো তো আর প্রশ্নই ওঠে না। আমরা ন্যায়শাস্ত্র যারা জানেন তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে নৈয়ায়িক। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় কি হবে? নষ্ট স্বভাব, বিনষ্ট। আচ্ছা, নষ্ট স্বভাব শব্দটা আমরা ব্যবহার করি, ফাইন। বিনষ্ট আমরা বলি না অঙ্কুরেই বিনষ্ট, অর্থাৎ শুরু হওয়ার আগেই শেষ, এটাও আমরা ব্যবহার করি। কিন্তু তোমাকে বুঝতে হবে নষ্ট হওয়া যার স্বভাব, তাকে আমরা বলি হচ্ছে নশ্বর। আর অবিনশ্বর মানে হচ্ছে এটার ঠিক অপোজিট ওয়ার্ডটা। অবিনশ্বর হচ্ছে এটার বিপরীত শব্দ। যে আমরা বলি না যে আহ জীবন হচ্ছে আমাদের নশ্বর, কিন্তু আমাদের সাহিত্যকর্মগুলো অবিনশ্বর, তার মানে কি এগুলো নষ্ট হয় না, এগুলো থেকে যায়, এরকম একটা ব্যাপার। তো নশ্বর অবিনশ্বর, একটা হচ্ছে নষ্ট হওয়া যার স্বভাব, আর একটা হচ্ছে যেটা নষ্ট হয় না সহজে, টিকে থাকে এমন একটা ব্যাপার। এরপর নিজেদের দ্বারা অর্জিত, এটার এক কথায় কি হবে? স্বকীয়, সোপার্জিত, অর্জিত, সর্জিত। সর্জিত শব্দটা আমরা পাই না, অর্জিত হতে পারতো কিন্তু সর্জিত নাই। অর্জিত মানে হচ্ছে অর্জন করা হয়েছে এমন, এটাও হচ্ছে না। স্বকীয়, আচ্ছা আমরা স্বকীয় বৈশিষ্ট্য বলে থাকি, এটা কিন্তু অর্জনের সাথে কোনোভাবে সম্পর্কিত না। সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে সোপার্জিত। নিজেদের দ্বারা অর্জিত, এটার এক কথায় প্রকাশ হচ্ছে সোপার্জিত। এবং তোমরা নিশ্চয়ই সাধারণ জ্ঞান যখন পড়েছো বা পড়বা, তখন তোমরা সোপার্জিত শব্দটা আরো এক জায়গায় শুনবা। কোথায় বলো তো? সোপার্জিত স্বাধীনতা নামে কিন্তু একটা ভাস্কর্য আছে, সোপার্জিত স্বাধীনতা। তার মানে এই যে আমাদের স্বাধীনতা কিন্তু আমাদের নিজেদের দ্বারা অর্জিত, তাই না? এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সোপার্জিত স্বাধীনতা। এটা একটা ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, এবং টিএসসির যেই সড়ক দ্বীপটা আছে সেখানে অবস্থিত। এটার ভাস্করের নাম সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, শামীম শিকদার। সো সোপার্জিত স্বাধীনতা একটা ভাস্কর্যের নাম, এবং এখানে নিজেদের দ্বারা অর্জিত, এটার এক কথা প্রকাশ কিন্তু সোপার্জিত। আচ্ছা, এরপর হচ্ছে যিনি অতিশয় হিসাবী, জাহাঙ্গীরনগরে আসে একটা প্রশ্ন, বলা হচ্ছে সুহিসাবী, পাটোয়ারি, জমাকারী, হিসাবকারী। হিসাবকারী হচ্ছে যিনি হিসাব করেন, জমাকারী হচ্ছে যিনি জমা করেন, সুহিসাবী মানে হচ্ছে যিনি খুব ভালোভাবে হিসাব করেন। কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, এখানে অতিশয় হিসাবী শব্দটা বলা হয়েছে। অতিশয় মানে কিন্তু ভালো হিসাব করে এমন না, বরং অনেক হিসাব করে চলেন এমন কিছুকে বোঝায়। অতিশয় মানে কিন্তু অনেক। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে পাটোয়ারি, কারণ পাটোয়ারি শব্দটা দিয়ে আমরা জানি পাটোয়ারি মানে হচ্ছে যারা মূলত খাজনা আদায় করা যাদের পেশা, এবং যারা এই লাভ লোকসান সম্পর্কে অনেক বেশি হিসাব করেন, এই ধরনের মানুষগুলোকে, এই
উপাধিটা বা এই মনোভাব সম্পন্ন মানুষগুলোকে সাধারণত পাটোয়ারি বলা হতো। এটা একটা পেশা ছিল একটা সময়। তো পাটোয়ারি এখানে হচ্ছে যিনি অতিশয় হিসাবী, এটার সাথে সবচেয়ে অ্যাকুরেটলি যায়। আচ্ছা, এরপরে আমরা জাহাঙ্গীরনগরের ডিউনের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। উপরে উঠেছে যে এর এক কথায় প্রকাশ কোনটি? আমরা যে আরুরো শব্দটা পাচ্ছি, আরুরো শব্দটা উপরে উঠেছে সাথে যায়, কারণ আরুরো মানে হচ্ছে আরোহণ করেছে এমন, আরোহণ করেছে এমন, আরোহণ করেছে এমন বোঝাতে কিংবা উপরে উঠেছে যে এরকম বোঝাতে আমরা আরুরো ব্যবহার করি। বাকি কোনো শব্দেরই কিন্তু আমরা আসলে অর্থ পাই না। প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা, এটাকে এক কথায় কি বলা হয়? ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 19-20 সালে আসে একটি প্রশ্ন। আচ্ছা, এখানে প্রথম অপশন দেওয়া হয়েছে বরাভয়, তারপরে দেওয়া লবেজান, তারপরে দেওয়া হচ্ছে রোদসী, তারপরে দেওয়া হচ্ছে বীরবলি। রোদসী যেই শব্দটা, রোদসী শব্দটা দিয়ে আমরা আসলে বুঝাই হচ্ছে পৃথিবী এবং স্বর্গকে। পৃথিবী ও স্বর্গ যদি আমরা যদি রোদসী শব্দটার যদি আবিধানিক অর্থ আমরা খুঁজি, তাহলে এমন দাঁড়ায় যে পৃথিবী এবং স্বর্গ, রোদসী অনেকের নামও হয়। তো এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে শব্দটা আছে বীরবৌলি, এই বীরবৌলি শব্দটা মানে কি? আমাদের যে বীর শব্দটা দিয়ে আমরা মোটামুটি সবাই জানি যে খুব আহ যারা কোন একটা মহান কাজে সাহসিকতার পরিচয় দেয়, যেমন ধরো যুদ্ধে যারা যাচ্ছে তাদেরকে আমরা বীর বলছি। সো বীরবৌলি শব্দটি দিয়ে আমরা আসলে বুঝাই যে বীর পুরুষরা, আগেকার দিনে এই বিষয়টা খুব বেশি পপুলার ছিল, এই বীরেরা যেটা করতো যে বিভিন্ন ধরনের অলংকার পরতো এবং তাদের কানে পরার যে অলংকারটা ছিল, সেই কানে পরার বিশেষ অলংকারটাকে আমরা বলতাম হচ্ছে বীরবৌলি। সো এটা একটা অলংকার বিশেষ এবং এই অলংকারটা সাধারণত কানে পড়া হতো। সো আমাদের অ্যান্সার বীরবলিও হচ্ছে না। তাহলে আমাদের অপশন বাকি থাকে দুটো, একটা হচ্ছে বরাভয় আর একটা হচ্ছে লবেজান। বরাভয় কথাটার মানে হচ্ছে যে তুমি যদি কাউকে আশীর্বাদের সাথে, তুমি কাউকে আশীর্বাদ করলা প্লাস একই সাথে তুমি তাকে অভয় দিলা, অভয় যে ঠিক আছে কিছু হবে না, আমি দেখতেছি ব্যাপারটা, এবং সেই সাথে তাকে আশীর্বাদও করলা। তাহলে আশীর্বাদ সহ অবদানের যে ব্যাপারটা, সেটাকে আমরা বলি হচ্ছে বরাভয়। তাহলে আমাদের একমাত্র অপশন প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা, জান নিয়ে নিচ্ছে, লবে যান, দেখো জান নিয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা, এবং অ্যান্সার হচ্ছে আমাদের লবে যান। আচ্ছা, যা অধ্যয়ন করা হয়েছে এর এক কথায় প্রকাশ কি? পঠিত মানে পাঠ করা হয়েছে, অধ্যয়নরত মানে ধরো আমি এখন স্নাতকোত্তর শ্রেণীতে বা স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত, তোমরা এখন দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত, তার মানে পড়াশোনা চলমান না। বলা হয়েছে অধ্যয়ন করা হয়েছে, অধ্যয়ন করা হয়েছে মানে হচ্ছে অধীত, আর পঠিত মানে হচ্ছে পাঠ করা হয়েছে। সুপাঠ্য মানে হচ্ছে যেটা পাঠ করে আনন্দ পায়, আমরা সুখপাঠ্য অনেক সময় বলি। সো অ্যান্সার হচ্ছে অধীত। চোখের কোণ এটার এক কথায় প্রকাশ কি? চোখের কোণ এটার এক কথায় প্রকাশ আমাদেরকে যদি একটু চিন্তা করতে হয়, ধরো আমরা বাকি অপশনগুলো যদি একটু খেয়াল করি, লতি, আমরা মোটামুটি সবাই খাবার লতি বাদে আর যে লতি আছে সেটা দিয়ে বুঝি যে আমাদের কানের একটা অংশ, হ্যাঁ, এবং একটা সবজিকেও আমরা বুঝাই। সো কানের অংশ তো আমাদের চোখের কোণ হবে না, সো এই অপশনটা বাদ। এরপর আসে হচ্ছে নয়না। নয়না বলতে আসলে আমরা চোখকেই বুঝি, বা চোখ দিয়ে যদি কোনো ইশারা করা হয় সেটাকে বুঝি। অক্ষি গোলক, আমরা সায়েন্সের যারা স্টুডেন্ট আছো, সায়েন্সের না থাকলেও সমস্যা নাই, অক্ষি গোলক শব্দটা আমরা মোটামুটি সবাই পরিচিত, যে আমাদের চোখের যে কর্নিয়া আছে, যে রেটিনা আছে, এটা নিয়ে যে গঠিত যে গোলাকার যে জিনিসটা, সেটাকে আমরা অক্ষি গোলক বলছি। সো আমাদেরকে জানতে চাওয়া হয়েছে চোখের কোণ, হ্যাঁ, চোখের কোণ যখন জানতে চাওয়া হয়েছে তখন আমাদেরকে বুঝতে হবে যে অ্যান্সার তিনটার কোনোটাই হচ্ছে না, অপাঙ্গ হচ্ছে। আমরা যখন কারো দিকে আর চোখে তাকাই, আর চোখে যে তাকানোর ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে চোখের কোণ বা অপাঙ্গ, আর চোখে তাকানো। পূর্বজন্ম স্মরণ করে যে তাকে কি বলে? বেগম রোকেয়া ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটিতে আমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি। অবিস্মরণীয়, পূর্বস্মরণীয়, জাতিস্মরণীয়, প্রত্যেকটা শব্দই আমাদের কাছে শোনা। পূর্বস্মরণীয় মানে হচ্ছে আগে স্মরণ করা হতো, অবিস্মরণীয় সবসময় স্মরণ করা হয় এরকম একটা কিছু। তো পূর্ব জন্ম স্মরণ করে যে তাকে আমরা বলি হচ্ছে আসলে জাতিস্বর, যে পূর্ব জন্মকে স্মরণ করে। আর অবিস্মরণীয় মানে হচ্ছে যেটা সবসময় স্মরণ করি আমরা, ভোলা যায় না এমন কোনো কিছু। আর জাতিস্বর হচ্ছে যে কেউ যদি তার কল্পিত পূর্বজন্মকে স্মরণ করতে পারে এমন কোনো কিছুকে আমরা জাতিস্বর বলে থাকি।
সাপের চামড়াকে এক কথায় কি বলে? আমরা শাবক শব্দটা জানি যে কোনো ছোট বাচ্চাকে আমরা শাবক বলছি। নির্বোধ মানে হচ্ছে যার আসলে কোনো বোধ বুদ্ধি নাই এমন কিছু। তো সাপের চামড়াকে আমরা বলি হচ্ছে নির্মোক। আর অজিন যেই শব্দটা আছে আমরা অজিন দিয়ে আসলে মূলত বুঝি যে কোনো একটা পশুর চামড়াকে, যে কোনো পশুর চামড়া বা চামড়া দিয়ে আবৃত কোনো আসন যদি হয় সেটাকে আমরা অজিন বলে থাকি। স্পেসিফিক্যালি সাপের চামড়া বললে সেটার অ্যান্সার হবে হচ্ছে নির্মোক। তোমাকে কিন্তু মনে রাখতে হবে নির্মোক আর নির্মোহ দুটো কিন্তু আলাদা জিনিস। নির্মোহ মানে হচ্ছে যার আসলে কোনো কিছুর প্রতি মোহ নাই, সেটাকে আমরা বলি হচ্ছে নির্মোহ। আচ্ছা, জয় করা হয়েছে এমন শব্দগুলোকে আমরা আসলে কি বলি? জয়ী, বিজয়ী, বিজিত, জিজ্ঞাসা। জিজ্ঞাসা হওয়ার প্রশ্নই উঠছে না। জয়ী মানে হচ্ছে যে জয়ী, যে বিজয়ী, যে বিজয় লাভ করেছে তাকে আমরা বলছি। এখানে কিন্তু ব্যক্তির কথা জানতে চাওয়া হয়নি। তোমাকে বুঝতে হবে জয়ী এবং বিজয়ী এই দুইটা বুঝায় ব্যক্তির ক্ষেত্রে। যেমন আমরা বলি যে আজকের বিজয়ী দল, আজকের জয়ী দল, এগুলো কিন্তু ব্যক্তি বা পার্সনিফিকেশন করে। কিন্তু আমার প্রশ্নে কিন্তু ব্যক্তির কথা জানতে চাওয়া হয় নাই, কোনো একটা কিছুর কথা জানতে চাওয়া হয়েছে যেটাকে জয় করা হয়েছে। ধরো একটা জায়গা, ওই জায়গাটাকে জয় করা হয়েছে, ওই জায়গাটাকে তুমি কি বলবা? তো জায়গা তো কোনো ব্যক্তি না যে তুমি জয়ী বিজয়ী বলবা। তো জায়গাটাকে বা কোন একটা কিছুকে জয় করা হয়েছে, একটা প্লেস যদি বুঝায় তাহলে তুমি কিন্তু পার্সন গুলাকে স্কিপ করবা। যেমন ধরো তো অনেক সময় তোমরা যখন এমসিকিউ অ্যান্সার করতে যাবা, সলভ করতে যাবা, তখন তুমি দেখবা যে প্রশ্নটা তুমি চিনোই না, তুমি জীবনে এটা পড়োই নেই, কিন্তু তোমার অপশনগুলো, তোমার প্রশ্নটাই কিন্তু তোমাকে পুশ করবে বুঝতে যে এটা তো এটা হতে পারে না। জয় করা হয়েছে এমন বলতে তো কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না, তাহলে জয়ী বিজয়ী হওয়ার সুযোগ নাই, জিজ্ঞাসা হওয়ার সুযোগ নাই, তাহলে একমাত্র অপশন আমাদের বাকি থাকে হচ্ছে বিজিত। সো তোমরা যখন এরকম কোনো একটা নতুন প্রশ্ন পাবা তখন ওই প্রশ্নটা হয়তোবা তুমি, তোমার যদি রিস্ক মনে হয় তুমি প্রশ্নটা ছাড়তে পারো, কিন্তু ছাড়ার আগে আমি অনুরোধ করব যে তুমি একটু ভাবো প্রশ্নটা নিয়ে। তোমার ব্রেন কি বলে, তোমার এত বছরের শিক্ষা তোমাকে কি বলে যে এটার অ্যান্সার কোনটা হওয়া উচিত। সো এরকম আমরা কিন্তু এই যে অপশন বাদ দিয়ে দিয়েও কিন্তু অনেক সময় সঠিক উত্তরটা বের করে নিয়ে আসতে পারি নিজেদের জানা না থাকলেও। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা 14-15 সালেও এসেছে, 18-19 সালেও এসেছে। বলা হচ্ছে শোক দূর হয়েছে যার, বাক্যটির সংক্ষিপ্ত রূপ কি? আচ্ছা, শোক হারা, হ্যাঁ, শোকহীন। শোকহীন মানে কি? শোক নাই। আর এখানে বলা হয়েছে শোক আছে কিন্তু শোকটা দূর হয়েছে এমন কিছুকে। তো শোক আছে কিন্তু শোক দূর হয়েছে এমন কিছুকে আমরা বলি হচ্ছে বীতশোক। বীতশোক মানে হচ্ছে শোক মুক্ত। শোক মুক্ত অর্থাৎ আগে শোকটা ছিল, এখন আপাতত সে শোক মুক্ত হয়েছে, এরকম কিছু হলে আমরা সেটাকে বলি হচ্ছে শোক মুক্ত। এই বীত শব্দটার সাথে আরো কিছু শব্দ এরকম জড়িত, যেমন বীতশ্রদ্ধ। বীতশ্রদ্ধও আমরা বলি এমন ব্যক্তিকে যে আমাদের শ্রদ্ধা হারিয়েছে, তাকে আমরা বলি বীতশ্রদ্ধ। বীতকাম, এই যে 4 নম্বরে আমাদের যে অপশনটা আছে এটা আমরা বুঝি হচ্ছে যার কামনা নেই, কোনো ধরনের বাসনা নেই, এরকম কোনো শব্দ থাকলে আমরা হচ্ছে বীতকাম বলতাম। সো শোক দূর হয়েছে বা শোক মুক্ত অর্থে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, বীত শোক। তারপর এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে, এই যে যে তার মানে একটা তোমাকে ব্যক্তির কথা জানতে চাওয়া হয়েছে। ওকে, এখানে প্রত্যেকটা অপশনে ব্যক্তিই আছে, সো সমস্যা নাই, এটাকে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে। এখন একটু খেয়াল করো তো তুমি, বলা হচ্ছে যাযাবর, পথিক, পর্যটক, অভিযাত্রী। তোমাদের প্রত্যেকটা শব্দই কিন্তু পরিচিত নিজেদের কাছে। দেখো, পথিক মানে কি? যিনি পথে পথে ঘুরে বেড়ায়। পর্যটক, যারা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ায়, ট্রাভেলার, যারা ট্রাভেল করে। সো তোমাকে কিন্তু ঘুরে বেড়ানোর কথা বলা হলেও সাথে এটাও বলা যে যারা এক স্থান বা যে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে জীবন যাপন করে, যারা জীবন যাপন করে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে, জাস্ট মানে ঘোরার জন্য ঘুরে না, তাদের জীবন যাপনই হচ্ছে ঘুরে ঘুরে করতে হয়, এই ধরনের মানুষগুলোকে আমরা কিন্তু যাযাবর বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে নারীর স্বামী ও পুত্র নেই তার এক কথায় প্রকাশ কোনটি? এটা বেশ অনেকগুলো ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছে। 4টা অপশন দেওয়া আছে, অনুরা, অবিরা, নবরা, কুমারী। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দের সাথে তোমরা কিন্তু আগে থেকে পরিচিত। তো অনুর শব্দটা দিয়ে আমরা আসলে বুঝি যে বিবাহিত নয় এমন কাউকে। সো আমাদেরকে তো বিবাহিত নয় এমন কিছু জানতে চাওয়া হয়নি, জানতে চাওয়া হয়েছে বিবাহিত কিন্তু এখন স্বামী বা পুত্র নেই অথবা বিয়ে হয় নাই, যে কোনো কিছুই হতে পারে। সো অবিরা যে শব্দটা, এই অবিরা শব্দটা
আমাদের অবীর শব্দটার স্ত্রীবাচক। অবীর মানে হচ্ছে বীর শূন্য, আর অবীরা মানে হচ্ছে, তার মানে এখানে যাদের স্বামী এবং পুত্র নেই, সেই অর্থে এই অবীরাটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ জেনারের স্বামী ও পুত্র নেই তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অবীরা। নবরা মানে কি? কুমারী মানে কি? কুমারী মানে মোটামুটি আমরা সবাই জানি অবিবাহিত যে কন্যারা তাদেরকে আমরা কুমারী বলছি। নবরা মানে হচ্ছে যার সদ্য বিবাহ হয়েছে সেই ধরনের নারীগুলোকে আমরা বলি হচ্ছে নবরা। আর অনুরা মানে তো আমরা প্রথমেই বলেছি যে যাদের বিবাহিত বা যারা বিবাহিত নয়। আচ্ছা, কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এটার এক কথায় প্রকাশ কি? আচ্ছা, কোনোভাবেই নিবারণ করা যায় না, এখানে যে চারটা শব্দ আছে, চারটা শব্দই আমাদের কাছে পরিচিত। দুর্নিবার মানে হচ্ছে যেটা নিবারণ করা যায় না। দুর্নিবার্য যায় না বা কঠিন যাই বলি না কেন। দুর্দমনীয়, দুর্দমনীয়টা শব্দটা যায় হচ্ছে আমাদের দমনের সাথে। দুর্দমনীয় মানে হচ্ছে যেটা দমন করা কঠিন, দমন করা যায় না এমন না, দমন করা কঠিন। আর অনিবার্য কথাটার মানে হচ্ছে যে যেটাকে কোনোভাবেই আমরা নিবারণ করতে পারবো না। আমরা বলি না যে মৃত্যু হচ্ছে আমাদের অনিবার্য, তারপর আমরা প্রায় বলি যে অনিবার্য কারণবশত প্রতিষ্ঠান বন্ধ থাকবে, অনিবার্য কারণবশত আজকের মিটিংটা হবে না। তার মানে অনিবার্য কথাটার মানে হচ্ছে যে এমন কোনো একটা কারণ, যে এমন কোন একটা কিছু ঘটেছে যেটাকে কোনোভাবেই নিবারণ করা যায় না। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ঘ, অনিবার্য। দুর্দমনীয় মানে হচ্ছে যেটাকে সহজে দমন করা যায় না, আর দুর্নিবার মানে হচ্ছে নিবারণ করা কষ্ট এমন। এই দুর্নিবার দুর্নিবার্য দুইটা কিন্তু একই ধরনের অর্থ আমাদেরকে দেয়। যে দুর্নিবার মানে হচ্ছে নিবারণ করা কষ্ট এমন, দুর্বার দুর্নিবার্য একই, দুইটা একই শব্দ। যা বলা হয়েছে এক কথায় কি হবে? কথিত মানে হচ্ছে আমরা বলি না যে কথিত হয়েছে, অর্থাৎ এটা নিয়ে কথা হয়েছে, বা কথিত আছে অর্থাৎ আগে এটা নিয়ে কথা হতো। তারপরে বক্তব্য, বক্তব্য মানে হচ্ছে কোনো বক্তার কথা। উক্ত, বলিত, বলিত বলে কোনো শব্দ আমরা আসলে ব্যবহার করি না। সো যা উক্ত হয়েছে বা যা বলা হয়েছে সেটার এক কথায় প্রকাশ হচ্ছে উক্ত। উক্ত কথাটার মানে হচ্ছে বলা হয়েছে এমন। এই বলা হয়েছে এমনের মধ্যেই কিন্তু কথিতটা এসে যায়। বলা হয়েছে এমন, এটার মানে হচ্ছে উক্ত। আর উক্তি যদি আমরা বলি তখন কিন্তু এটা স্পিচ হয়ে যাবে, অন্য বিষয়। অরণ্যে ঋষির আশ্রমকে কি বলা হয়? শান্তিনিকেতন, আখড়া, কুটির, তপবন। অরণ্যে ঋষির যে আশ্রম থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তপবন। তপবন, দেখো অরণ্য মানে তো বন, তো বনে ঋষির যে আশ্রম সেটাকে আমরা বলতেছি হচ্ছে তপবন। এবং তোমরা কিন্তু শুনে থাকবা রবীন্দ্রনাথকেও কিন্তু তপবন প্রেমিক বলে পরিচয় দেওয়া হয়। অর্থাৎ যে বনে বসে মুনি ঋষিরা তাদের যে ধ্যান, তাদের যে অনুশীলন, সেই কাজগুলো তারা করেন, যে তপস্যাগুলো যে বনে বসে করেন, সে বনগুলোকে আমরা বলি হচ্ছে তপবন। শান্তিনিকেতনের নাম তোমরা সবাই মোটামুটি শুনেছো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে মাধ্যমে। কুটির মানে তো সবাই বুঝো, কুটির মানে আমরা হচ্ছে কোনো একটা কুঁড়ে ঘর বা অতি ক্ষুদ্র, খুব দরিদ্র একটা গৃহকে বুঝে থাকি। এবং আখড়া, আখড়া শব্দটাও তোমরা শুনে থাকবা, তোমরা যখন কাকতাড়ুয়া উপন্যাসটা পড়েছিলে তোমরা দেখেছো যে বুধা আখড়ায় বসে বসে গান শিখে, এরকম শব্দটা কিন্তু ছিল। আখড়া মানে আসলে আমরা সাধারণত বুঝি যে যেখানে কোনো ধরনের নাচ গান, এই ধরনের বাদ্য বাজনা যে থাকে সেগুলো অনুশীলন করার যে স্থান, যেখানে সন্ন্যাসীরা আশ্রম নেয়, আড্ডা দেয়, এই ধরনের জায়গাগুলোকে আমরা সাধারণত আখড়া বলে থাকি। আর বনে যেই জায়গায় মুনি ঋষিরা তাদের তপস্যা করেন সেই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে তপবন। এক কথায় প্রকাশ করো ঈষৎ উষ্ণ যাহা, ঈষদ উষ্ণ, কবোষ্ণ, কদোষ্ণ। এখানে প্রত্যেকটা কবোষ্ণ মানে হচ্ছে প্রত্যেকটার অর্থই হচ্ছে কুসুম গরম বা অল্প অল্প গরম। আমরা বলি না কুসুম কুসুম গরম খেয়ে ফেলো, অনেক বেশি গরম খেতে পারবে না, হালকা গরম আছে এখন হচ্ছে খাও। তার মানে এই তিনটা অপশনই কিন্তু কুসুম গরম বোঝায়, যেটা আসলে ঈষৎ উষ্ণ বা গরমের সমার্থক। ওকে, তোমার উষ্ণ মানে আমরা আসলে এখানে গরম, ঈষৎ মানে হচ্ছে অল্প, আর উষ্ণ মানে হচ্ছে গরম। সো আমাদের প্রত্যেকটাই হচ্ছে অ্যান্সার, সো সবগুলি আমাদের উত্তর। এরপরে আমরা বিউপির একটা প্রশ্ন পাচ্ছি, ক্ষমার যোগ্য, এটার বাক্য সংকোচন নিচের কোনটি? যে ক্ষমা প্রার্থনা করে তাকে আমরা বলি ক্ষমা প্রার্থী ব্যক্তি।
ক্ষমা, মাফ করে দেওয়া, ক্ষমাপ্রদ। আমরা ক্ষমাপ্রদ শব্দটা শুনি না। সো অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক্ষমার্হ, অর্থাৎ ক্ষমার যোগ্য। একটা মানুষ ক্ষমার যোগ্য, সেটাকে আমরা বলি ক্ষমার্হ। আর ক্ষমা প্রার্থী হচ্ছে যিনি ক্ষমা প্রার্থনা করছেন। ওকে, দিন ও রাতের সন্ধিক্ষণকে কি বলা হয়? দিন ও রাতের সন্ধিক্ষণকে আমরা বলি হচ্ছে সন্ধ্যা। প্রত্যুষ যেই শব্দটা, প্রত্যুষ শব্দটা দিয়ে আমরা আসলে বুঝি হচ্ছে ভোরকে। আর গোধূলি, যে সকাল মানে তো তোমরা সবাই বুঝো, গোধূলি মানে কি? আচ্ছা, এই গোধূলি শব্দটা আসলে কোত্থেকে এসেছে সেটা আমাদের একটু বোঝা উচিত। তুমি দেখবা যে যখন এই রাখালরা অনেকগুলো, যারা অনেকগুলো গরু পালে, ওরা কি করে? সবগুলো গরুকে দিনের বেলা কোন একটা জায়গায় ছেড়ে দিচ্ছে, কোন একটা ক্ষেতে, কোন একটা ফসলের মধ্যে ছেড়ে দিচ্ছে, যে ওখানে তারা হচ্ছে সারাদিন চড়ে বেড়াবে, তারা হচ্ছে ঘাস খাবে। যখন আহ সন্ধ্যার টাইমটা আসে, সূর্যাস্তের সময়টা আসে, তখন কি হয়? এই গরুর পালগুলো রাস্তায় বা যে রাস্তা দিয়ে হেঁটে আসছে সেখানে ধুলি উড়িয়ে ঘরে ফেরে। এই জায়গা থেকে এই গোধূলি শব্দটা এসেছে, যে গরুর পালের ধুলো উড়িয়ে ঘরে ফেরার যে ব্যাপারটা, সেটাকে বলা হয় হচ্ছে গোধূলি। এবং কখন গরুর পাল ধুলি উড়িয়ে এরকম ঘরে ফেরে? সেটা হচ্ছে আমাদের যে সূর্যাস্তের সময়টা থাকে বা সন্ধ্যার সময়টা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে গোধূলি। যদি তোমার সন্ধ্যা অপশনটা না থাকতো, সেক্ষেত্রে তুমি হয়তো বা গোধূলিটা চিন্তা করতে পারতা। এখন গোধূলির আলাদা বিশেষ একটা অর্থ থাকার কারণে আমরা এখানে দিন ও রাতের সন্ধিক্ষণকে সন্ধ্যা সবচেয়ে বেশি অ্যাকুরেটলি নিচ্ছি। তারপর এক কথায় প্রকাশ করো, অশ্বরথী হস্তি পদাতিক সৈন্যের সমাহারকে কি বলা হয়? এই ধরনের সৈন্যের সমাহারকে চতুরঙ্গ বলা হয়। অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যখন যুদ্ধ হতো তখন কিন্তু তারা অনেক কিছু নিয়ে যেত। কেউ হচ্ছে ঘোড়ায় চেপে যুদ্ধ করতে যেত, কেউ রথে চেপে যেত, কেউ হচ্ছে হাতিতে যেত, কেউ পায়ে যেত। তো এই 4 ধরনের সৈন্যের সমাহারকে আমরা একসাথে বলি হচ্ছে চতুরঙ্গ। আর আমরা আর যে অপশনগুলো পাচ্ছি, শালপ্রাংশু। শালপ্রাংশু মানে হচ্ছে, আমরা সবাই মোটামুটি শাল গাছের নাম শুনেছি, শাল বনের নাম শুনেছি। এই শাল গাছের মতো যদি কোনো কিছু খুব সুগঠিত হয়, খুব দীর্ঘাকার হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে শালপ্রাংশু। শাল গাছের মতো দীর্ঘাকার বা সুগঠিত কোনো কিছু যদি থাকে, সেটাকে আমরা বলেছি শালপ্রাংশু। ওকে, সংসপ্তক যে শব্দটা, সংসপ্তক বলতে বোঝায় যে সৈনিক যুদ্ধে জয়লাভ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বা যুদ্ধ করে সে মারা যাবে, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ যে সৈনিকগুলো থাকে, তাকে বলা হয় হচ্ছে সংসপ্তক। জাহাঙ্গীরনগরে সংসপ্তক নামক একটা ভাস্কর্য আছে, তোমরা যখন পরীক্ষা দিবা তখন হয়তো বা এগুলো সম্পর্কে আরেকটু সাধারণ জ্ঞানের জন্য পড়বা। কুশীলব মানে আমরা একদম শুরুতেই বলেছি, আমাদের নাটকের যারা পাত্রপাত্রী আছেন তাদেরকে আমরা কুশীলব বলি। আরেক অর্থে কুশীলব হচ্ছে আমাদের কুশ এবং লব নামক রামচন্দ্রের যে 2 পুত্র আছে তাদেরকে অনেক সময় বুঝিয়ে থাকে। ওকে, জ্যেষ্ঠের অবিবাহিত, জ্যেষ্ঠ আর জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ হচ্ছে মাস আর জ্যেষ্ঠ মানে হচ্ছে বড়। জ্যেষ্ঠের অবিবাহিত অবস্থায় যদি তুমি কনিষ্ঠকে অর্থাৎ ছোটকে, জ্যেষ্ঠ মানে হচ্ছে বড় আর কনিষ্ঠ মানে হচ্ছে আমরা জানি ছোট, তো বড়জন অবিবাহিত থাকা অবস্থায় তুমি যদি ছোটজনকে বিবাহ দাও, তখন এটাকে এক শব্দে কি বলা হয়? অগ্রবিয়ে পরিবেদন, পরদানী অগ্রদানী। পরিবেদন, পরিবেদন কথাটার মানে হচ্ছে তুমি বড়জনের বিবাহের পূর্বে যদি তুমি ছোটজনকে বিয়ে দিয়ে দাও। বহু দেখেছে যে, এক কথায় তাকে কি বলা হয়? ভূদর্শী, দূরদর্শী, সমদর্শী, দার্শনিক। দার্শনিক মানে হচ্ছে আমরা যেটাকে বলি ফিলোসোফার, হ্যাঁ, যারা আসলে দর্শন শাস্ত্র নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যারা হচ্ছে চিন্তা ভাবনা করেন। এটা কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক না। সমদর্শী, সমদর্শী কথাটার মানে হচ্ছে যারা সবাইকে সমান চোখে দেখেন, তাদেরকে আমরা বলি সমদর্শী। দূরদর্শী মানে হচ্ছে যারা ভবিষ্যৎ সম্পর্কে খুব, ভবিষ্যতে কি হবে না হবে, এটার ফলাফল কি, এটা সম্পর্কে চিন্তা করেন, তাদেরকে আমরা বলি হচ্ছে দূরদর্শী। আর অনেক দেখেছে যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে ভূদর্শী। এক কথায় প্রকাশ করো যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে। খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না। বলা হয়েছে স্বামীর স্ত্রী প্রবাসে আছে। আমরা ইউজুয়ালি দেখে থাকি স্বামী প্রবাসে আছে, তোমাকে প্রশ্নে কিন্তু স্বামী প্রবাসে আছে বলা নাই, বুঝাইছে স্বামীর স্ত্রী প্রবাসে আছে। সো তুমি যদি ভুল করে প্রসিত
ভর্তিকা দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, তোমাকে বলতে হবে প্রসিত পত্নীক পত্নী অর্থাৎ স্ত্রী। পত্নী মানে কি স্ত্রী না? যে স্ত্রী কোথায় আছে? স্ত্রী আছে হচ্ছে প্রবাসে বা বিদেশে, যেটাকে আমরা বলি। আর প্রসিত ভর্তিকা যেটা, সেটা হচ্ছে যে নারীর স্বামী প্রবাসে, যে নারীর স্বামী প্রবাসে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রসিত ভর্তিকা। সো তোমাকে কনসার্ন থাকতে হবে, তোমাকে কি নারীর স্বামী প্রবাসে জানতে চাওয়া হচ্ছে নাকি পুরুষের পত্নী বা স্ত্রী প্রবাসে সেটা জানতে চাওয়া হচ্ছে। ওকে, আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাই। যার উভয় হাত সমান চলে, এক কথায় তাকে কি বলা হয়? তোমরা সবাই সৈয়দ শামসুল হকের নাম শুনছো না? সৈয়দ শামসুল হকের একটা টাইটেল আছে, সেটা হচ্ছে সব্যসাচী লেখক। ওনাকে কেন সব্যসাচী লেখক বলা হয়? কারণ উনি সাহিত্যের সব শাখায় তিনি হচ্ছে সমানভাবে আহ কাজ করেছেন, লেখালেখি করেছেন। হ্যাঁ, তার সকল শাখায় তার হচ্ছে চলাফেরা আছে। তো এই জন্য তাকে বলা হচ্ছে সব্যসাচী লেখক। এখন যার উভয় হাত সমান চলে, তার মানে দোহাতি। দোহাতি মানে কি? যে দুই হাতে লেখে সেটাকে দোহাতি বলা হয়। কিন্তু উভয় হাত সমান চলে বলতে আমরা আসলে বুঝাচ্ছি যারা দু হাতে সমান পারদর্শী, দু হাতে তারা অস্ত্র চালন করতে পারে, দু হাতে তারা কোনো ধরনের সব চালন করতে পারে, এরকম একটা ব্যাপার। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে সব্যসাচী। দ্বিজহস্ত, জোড়হস্ত কিংবা দোহাতি নয়। মানে যারা একসঙ্গে একাধিক কাজ করতে পারে, উভয় হাত তাদের সমানভাবে চলে, তাদেরকে আমরা বলি হচ্ছে সব্যসাচী। তোমরা মনে হয় একটা মুভি দেখে থাকবা, থ্রি ইডিয়টস মুভিটা যদি তোমরা দেখে থাকো, সেখানে দেখবা যে একজন বিখ্যাত ব্যক্তি আছেন যিনি দু হাতে একসাথে লেখেন। এরকম একটা ব্যাপারও তুমি চিন্তা করতে পারো। তো সব্যসাচী কথাটাই হচ্ছে যার উভয় হাত সমান চলে, এটার এক কথায় প্রকাশ। যা পূর্বে ছিল এখন নেই, এটার এক কথায় কি হবে? অপূর্ব। অপূর্ব মানে হচ্ছে খুব সুন্দর, এটা তো হওয়ার সুযোগ নাই। অদৃষ্টপূর্ব, অভূতপূর্ব, ভূতপূর্ব। এটার অ্যান্সার হচ্ছে ভূতপূর্ব। ভূত, তোমরা যখন ক্রিয়াপদ পড়েছো, অসমাপিকা ক্রিয়া, তখন তোমরা অসমাপিকা ক্রিয়ার 3টা প্রকার পাইছো না? ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা, শর্ত অসমাপিকা। এই 3টা অসমাপিকা ক্রিয়া পড়তে গিয়ে তোমরা যখন ভূত অসমাপিকা ক্রিয়া পড়ছিলা, হ্যাঁ, বা পড়বা, ক্রিয়াপদ যখন পড়বা, তখন দেখবা যে আমরা ভূত অসমাপিকা ক্রিয়া কোনগুলোকে বলি। আমরা ভূত অসমাপিকা ক্রিয়া সেগুলোকে বলি যেগুলো পূর্বে যে ক্রিয়াপদটা পূর্বে সম্পাদিত হয়েছে এমন কোনো কিছুকে। সো ভূতপূর্ব কথাটা যখন আমরা বলি, তখন আমরা আসলে বুঝাই যে পূর্বে ছিল কিন্তু এখন নেই, যেটা আগে ছিল এখন নেই। প্রাক্তন কোনো কিছুকে যদি আমরা বুঝাই, তখন আমরা বলি হচ্ছে ভূতপূর্ব বা ভূতপূর্ব। আচ্ছা, আর অভূতপূর্ব যে ব্যাপারটা, সেটা হচ্ছে যেটা কখনোই পূর্বে ঘটে নাই। অভূতপূর্ব কথাটার অর্থ হচ্ছে পূর্বে ঘটেনি এমন, পূর্বে ঘটেনি এমন কোনো কিছুকে আমরা হচ্ছে সাধারণত বলে থাকি অভূতপূর্ব। ওকে, অপূর্ব মানে তো সুন্দর, আর অদৃষ্টপূর্ব, দৃষ্ট মানে হচ্ছে, শব্দটা চিন্তা করো কোত্থেকে আসছে, দৃষ্টির সাথে মিলে না? দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টি মানে কি? দেখা, চোখে দেখা। তার মানে অদৃষ্টপূর্ব কথাটার যে আহ সংক্ষিপ্ত বড় রূপ, বা আমরা এটাকে ব্যাখ্যা যদি দাঁড় করাই, তাহলে অদৃষ্টপূর্ব মানে হচ্ছে এমন কোনো কিছু যেটা আগে দেখা যায়নি। আগে দেখা যায়নি এমন, আগে দেখা যায়নি এমন কোনো কিছুকে আমরা বলি হচ্ছে অদৃষ্টপূর্ব। আর অপূর্ব মানে তো খুব সুন্দর কোনো কিছু, এটা তো আমরা বললাম। আচ্ছা, যে ভূমিতে ফসল জন্মায় না, অনুর্বর, বন্ধা, পতিত, ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না সে ভূমিটাকে আমরা বলি হচ্ছে ঊষর। এখন তোমরা আহ একটা
আমি কিংবদন্তির কথা বলছি নামক যে কবিতাটা আছে সেটা পড়তে গিয়ে তোমরা একটা শব্দ পেয়েছো, এছাড়া আরো একাধিকবার জীবনে পেয়েছো, সেটা হচ্ছে পতিত জমি। যে আমি পতিত জমি আবাদের কথা বলছি বা আমার পূর্বপুরুষ পতিত জমি আবাদের কথা বলতেন, এই শব্দটা তোমরা শুনছো। সো তোমাদের কাছে এই শব্দটার একটা মানে একটা কনফিউশন তৈরি হয় যে পতিত শব্দটা দিয়ে আসলে আমরা কি বুঝাই। কোন একটা কিছু থেকে কোন একটা কিছু পড়ে গেছে, বিচ্যুত হয়েছে, চ্যুত হয়েছে, এরকম কিছু যদি আমরা বুঝাই তাহলে আমরা সাধারণত বলি পতিত শব্দটা। তাহলে পতিত আমাদের অ্যান্সার হবে না। বন্ধা শব্দটা সাধারণত আমরা কোন একটা কিছু যদি, যেমন ধর আমরা বলি যে বন্ধা নারী, অর্থাৎ যে নারী সন্তান জন্মদানে অক্ষম, এরকম একটা টার্ম আমরা পেয়ে থাকি। আর অনুর্বর, অনুর্বর মানে হচ্ছে যে যে জমিটা শস্য বা শস্য উৎপাদনের অনুপযুক্ত, উর্বর না এমন। একটা হচ্ছে উর্বর না, উর্বর না, কিন্তু আমার কাছে কিন্তু প্রশ্নে উর্বর না জানতে চায় নাই, বলা হয়েছে ফসল জন্মায় না, ফসল কোনোভাবেই জন্মায় না, সেইটার অ্যান্সার হবে হচ্ছে ঊষর। আচ্ছা, বিদ্যা অর্জন করেছেন এমন ব্যক্তিকে কি বলা হয়? বিদ্যা অর্জন করলে বিদ্বান বলা হয় না, আমরা বিদ্যা অর্জন করেছেন এমন ব্যক্তিকে আমরা বলি হচ্ছে কৃতবিদ্য। আর যারা অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি নলেজেবল, তাদেরকে আমরা সাধারণত বিদ্বান, নারী হলে বিদুষী বলে থাকি। মহর্ষি মানে হচ্ছে আমরা সবাই শুনছি মোটামুটি মহান যে ঋষি, তাকে আমরা বলছি হচ্ছে মহর্ষি। বিদ্যার্থী মানে হচ্ছে যারা আসলে বিদ্যা অর্জন করছে, শিক্ষার্থী, শিক্ষার্থীদেরকে তুমি বিদ্যার্থী বলতে পারো। সো বিদ্যা অর্জন করেছে এমন ব্যক্তিকে আমরা কৃতবিদ্য বলবো। আর বিদ্বান তখনই বলবো যখন ওই ব্যক্তিটা ভালো বিদ্যা অর্জন করেছে, অনেক বিদ্যা অর্জন করেছে, তার বিদ্যা দ্বারা দেশ ও দশের কোনো একটা উপকার হচ্ছে, এরকম ব্যক্তিগুলোকে আমরা বিদ্বান বলি। আর বিদ্যা অর্জন করলেই সে ব্যক্তিটা হয়ে যাবে কৃতবিদ্য। বিদ্যা যার কাছে, যার অর্জন করা হয়েছে, কৃত হয়েছে, কৃত মানে হচ্ছে করা। ওকে, ছন্দে নিপুণ যিনি, বাক্যটি সংকোচন করলে কি হয়? কবি মানে হচ্ছে যিনি কবিতা লেখেন, সো কবি হবে না। ছন্দে নিপুণ যিনি, তাকে আমরা বলি হচ্ছে ছান্দসিক। এটা জাহাঙ্গীরনগরের সি ইউনিটে এসেছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি টঙ্কার শব্দের সম্প্রসারিত বাক্য কোনটি? টঙ্কার কোনো ট্যাঙ্কের শব্দ না, কিংবা ধাতব টাকার শব্দ না, কিংবা ধনুষ্টঙ্কার রোগীর গোঙানির শব্দ না। টঙ্কার হচ্ছে আমরা যে ধনুক পাই, ওই ধনুকের ছিলারের যে শব্দটা, সেটাকে আমরা টঙ্কার বলে থাকি। তারপর বন্দুকের গুলি ছোড়া অনুশীলনের জন্য যে লক্ষ্যটা স্থাপন করা হয়, যে যারা হচ্ছে বন্দুকের ব্যবহার করেন তাদেরকে এই গুলি ছোড়াটা, গুলিটাকে, এইমটাকে, লক্ষ্যটাকে নির্ধারণ করার জন্য তাদেরকে যে অনুশীলন করানো হয়, ওই অনুশীলনের লক্ষ্যটাকে বলা হয় হচ্ছে চাঁদমারি। আর চতুরঙ্গ মানে কি সেটা তো আমরা একটু আগেই দেখেছি, যে অশ্ব, হস্তি, তারপর হচ্ছে রথ, পায়ে চলে যে চার ধরনের যে সৈন্যগুলো, তাদেরকে আমরা চতুরঙ্গ বলে থাকি। নিশানা শব্দের অর্থ মোটামুটি আমরা সবাই জানি। আচ্ছা, গাঙ্গেয় শব্দটার প্রসারিত রূপ কোনটি? গঙ্গা জল স্নাত, গঙ্গার দিকে, গঙ্গার মতো পবিত্র, গঙ্গার অপত্য। আচ্ছা, গঙ্গার অপত্য যে জায়গাগুলো, সেগুলোকে আমরা বলি হচ্ছে গাঙ্গেয়। তোমরা প্রায় শুনবা যে গাঙ্গেয় হিমবাহ থেকে সৃষ্টি, অর্থাৎ গঙ্গার অপত্য, গঙ্গার স্নেহে, গঙ্গার মধ্য থেকে তৈরি, এরকম একটা কিছুকে বোঝানো হয়। গঙ্গা জল স্নাত বা গঙ্গার মতো পবিত্র বা গঙ্গার দিকে যাচ্ছে এমন কিছুকে না। তাহলে অ্যান্সার হচ্ছে গাঙ্গেয় শব্দের প্রসারিত রূপ হচ্ছে গঙ্গার অপত্য। এরপরে যে অপশনটা ক্রেংকার, এটা কি আসলে? অশ্বের ডাক, হাতির ডাক, ময়ূরের ডাক, রাজহাঁসের ডাক। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বিভিন্ন ডাকের এক কথায় প্রকাশ পড়ে আমরা হচ্ছে বড় হয়েছি। যেমন ধরো আমরা অশ্ব বা যে ঘোড়ার ডাকটা আছে সেটাকে আমরা বলতাম হচ্ছে শ্লেষা, হাতির ডাককে আমরা বলতাম হচ্ছে বৃংহতি, ময়ূরের ডাককে আবার আমরা বলতাম হচ্ছে কেকা, এরকম। তো রাজহাঁসের যে ডাকটা সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রেংকার। একই সাথে আমরা বাকি ডাকগুলো একটু মনে রাখবো। ময়ূরের ডাক হচ্ছে কেকা, হাতির ডাক হচ্ছে বৃংহতি, এবং অশ্বের ডাক বা ঘোড়ার ডাককে আমরা বলছি হচ্ছে রেশা বা শ্রেষা, যাই বলি না কেন। আচ্ছা, তিনি রাশভারী হলেও মূলত হাত ভারী লোক, বাক্যে যুক্ত হাত ভারী শব্দটি কি অর্থের প্রকাশক? একটা হচ্ছে রাশভারী, আরেকটা হচ্ছে হাত ভারী। হাত ভারী মানে হচ্ছে যাদের আসলে সহজে হাত থেকে টাকা পয়সা বের হয় না, হাত ভারী অর্থাৎ হাত খুলে যিনি খরচ করেন না। তাহলে এখানে আসলে উদারতা না, বরং কৃপণতাকে বোঝানো হচ্ছে। ক্ষণজন্মা নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? বলা হচ্ছে ক্ষণকালের জন্য জন্ম,
স্বল্পায়ু যার জন্মের ক্ষণ শুভক্ষণে জাত। আচ্ছা, আমরা প্রায় বলি যে তিনি একজন ক্ষণজন্মা ব্যক্তি, তার মানে উনি অল্পক্ষণের জন্য জন্মাইছেন তা না, কিংবা তার আয়ু অল্প তাও না, কিংবা তার জন্মের যে সময় সেটাকেও বুঝায় না, বরং আমরা বুঝাই যে নিশ্চয়ই উনি কোনো ভালো সময়ে জন্মগ্রহণ করেছেন বিধায় তিনি এরকম একজন মানুষ হতে পেরেছেন। তার মানে আমরা ক্ষণজন্মা শব্দটা দিয়ে সাধারণত বুঝাই যে শুভক্ষণে জাত বা শুভ সময়ে, ভালো সময়ে জন্ম নিয়েছেন এমন কোনো ব্যক্তিকে। আচ্ছা, ৫০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলা হয়? আমরা কিন্তু একদম ক্লাসের শুরুতে ২৫, তারপরে হচ্ছে ৫০, ৬০, ৭৫ এই যে টার্মগুলো ছিল আমাদের, এই টার্মগুলোর আমরা যে উৎসবের নামে নামকরণ সেটা কিন্তু আমরা পড়েছিলাম। আমরা বলেছিলাম রজত মানে হচ্ছে রূপা, সবচেয়ে কম দাম, তাহলে ২৫ হবে হচ্ছে রজত জয়ন্তী। তারপরে আরেকটু দামি হচ্ছে স্বর্ণ, তারপরে আরেকটু দামি হচ্ছে হীরা, তারপরে আরেকটু দামি হচ্ছে প্লাটিনাম। এরকম করে আমরা কিন্তু নামগুলো আমরা হচ্ছে আইডেন্টিফাই করছিলাম। ২৫, তারপর হচ্ছে ৩০, ৫০, ৬০ এরকম করে কিন্তু আমরা নামগুলোকে বলেছিলাম। তো এখন আমরা এখানে যে প্রশ্নটা পেয়েছি যে ৫০ বছর পূর্ণ হওয়ার যে উৎসব সেটাকে আমরা কি বলি? ৫০ বছর পূর্ণ হওয়ার উৎসবটাকে আমরা বলি হচ্ছে সুবর্ণ জয়ন্তী। রজত হচ্ছে ২৫, সার্ধশত হচ্ছে ১৫০, আর হীরক জয়ন্তী আমরা তো বলছি যে সুবর্ণর পরেরটাই হচ্ছে আমাদের হীরক জয়ন্তী। অর্থাৎ আমরা যেটাকে ৬০ বছর পূর্তি উৎসব যেটাকে বলছি সেটা হচ্ছে আমাদের হীরক জয়ন্তী। এটা হচ্ছে আমাদের ৬০ বছর পূর্তি। আর সার্ধশতবার্ষিকী হচ্ছে কোন একটা কিছুর ১৫০ বছর পূর্তির যে উৎসব সেটাকে আমরা বলি হচ্ছে সার্ধশতবার্ষিকী। যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না, এটার এক কথায় প্রকাশ কি? আচ্ছা, ফল হয় ফুল হয় না, সেটা হচ্ছে বনস্পতি। ঔষধি মানে হচ্ছে যে গাছগুলো থেকে ঔষধি উপকরণ পাওয়া যায়। আরূঢ় মানে হচ্ছে যেটা আরোহণ করা হয়েছে বা উপরে উঠেছে এমন ধরনের উদ্ভিদগুলোকে বোঝায়। আর উদ্ভিদ মানে তো উদ্ভিদ। সো আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে ফল হয় কিন্তু ফুল হয় না, বনস্পতি। আর ওষুধের গুণাগুণ সমৃদ্ধ যেগুলো থেকে ঔষধি জিনিসপত্র পাই সে গাছগুলোকে আমরা ঔষধি বলি। দেখবার ইচ্ছা, আমরা দেখার ইচ্ছাকে দিদৃক্ষা বলি। এটা আমরা একটু আগেও একটা অপশন সলভ করতে গিয়ে কিন্তু পেয়েছিলাম। শাস্ত্রজ্ঞ তপস্বীকে এক কথায় কি বলা হয়? শুরু না, গুরু থাকলেও মানা যেত। আচার্য না, ঋষি, উপাধ্যায়। আমরা সাধারণত যারা শাস্ত্রে অজ্ঞ, শাস্ত্র জানেন এবং তপস্যা করেন সে মানুষগুলোকে আমরা কিন্তু সাধারণত ঋষি বলে থাকি, মুনি ঋষি। আচ্ছা, উপকারীর অপকার করে যে, উপকারীর অপকার করে যে তাকে আমরা সাধারণত বলি কৃতঘ্ন। আর উপকারীর যদি উপকার করে তখন আমরা বলি হচ্ছে কৃতজ্ঞ। আর যদি ব্যক্তিটাকে বুঝায় তখন তোমরা অকৃতজ্ঞ ও অপকারী এগুলো হচ্ছে বলে থাকবা। আচ্ছা, যে মেয়ের সম্প্রতি বিয়ে হয়েছে তাকে এক কথায় কি বলা হয়? আমরা কিন্তু একটু আগে কিছু এমসিকিউ সলভ করতে গিয়ে পড়েছিলাম যে যাদের বিয়ে হয় নাই তাদেরকে আমরা অনূর বা অনুরা বলছি। যার সম্প্রতি বিয়ে হয়েছে তাদেরকে আমরা নবরা বলছি। তারপর অবিরা পেয়েছিলাম যাদের স্বামী বা পুত্র নেই যে নারীর, তাদেরকে আমরা অবিরা বলেছি। সুস্মিতা মানে হচ্ছে যে নারীর হাসি সুন্দর, এটা সুস্মিত থেকে এসেছে। এই তো, তাহলে যে মেয়ের সম্প্রতি বিয়ে হয়েছে সেটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের নবরা। রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রাতঃকালে স্মরণ করার যোগ্য সেটাকে আমরা বলি হচ্ছে প্রাতঃস্মরণীয়। প্রাতঃকালে স্মরণ করার যোগ্য, প্রাতঃস্মরণীয়। পরকে পালন করে যে, পরভৃত, নিরর্থক, পরোপকারী, পাদপ। এটার অ্যান্সার হচ্ছে পরভৃত। পাদপ মানে হচ্ছে আমরা একটু আগে বলেছি উদ্ভিদ যারা পা বা শিকড় দিয়ে পান করে। পরোপকারী মানে হচ্ছে পরের উপকার করে। নিরর্থক মানে হচ্ছে যেটার আসলে কোনো অর্থ নাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের পরভৃত। এখন পরভৃত শব্দটার অর্থ কি, বা পরভৃত বলতে আসলে আমরা কাকে বুঝাই? পরভৃত বলতে আসলে আমরা বুঝাই হচ্ছে কাককে। এখানে আমাদেরকে দুইটা শব্দ একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে এটা পরভৃত, আরেকটা হচ্ছে খণ্ড ত দিয়ে, একটা হচ্ছে শুধু ত দিয়ে, আরেকটা হচ্ছে আমাদের খণ্ড ত দিয়ে। যেটা শুধু ত দিয়ে সেটা আমরা কোকিলকে বলে থাকি, আর যেটা খণ্ড ত দিয়ে সেটা আমরা কাককে বলে থাকি।
আচ্ছা, তোমরা ছোটবেলা থেকে একটা এরকম গল্প শুনে থাকবা যে কোকিল নিজে বাসা বা নিজের বাচ্চা নিজে পালে না। তারা তাদের ডিমটা রেখে আসে বা ডিমটা পাড়ে হচ্ছে কাকের বাসায়। কাক কোকিলের বাচ্চাকে বা কোকিল পাখির যে ডিম সেটাকে নিজের বাচ্চা মনে করে পালে। পালার পরে দেখা যায় যে না, এটা আসলে কাক না, কোকিল। তো এই ধরনের গল্প কিন্তু তোমরা ছোটবেলা থেকে বেশ শুনে শুনে বড় হয়েছো, তোমাদের সবার কাছে পরিচিত। সো পরকে পালন করে যে বা অন্যকে পালন করে, কে অন্যকে পালন করে? কাক হচ্ছে অন্যকে পালন করে। সো কাক হচ্ছে আমাদের পরভৃত। আর অন্যের দ্বারা পালিত হয় যে, অন্যের দ্বারা পালিত হয় হচ্ছে কোকিল। কারণ কোকিল কি করে? কোকিল হচ্ছে কাকের বাসায় নিজের বাচ্চাকে রেখে আসে। সো অন্যের দ্বারা পালিত, এটা হচ্ছে আমাদের ত দিয়ে, যেটা দেখো অন্যের দ্বারা পালিত পরভৃত। আর আমরা পরভৃত যে খণ্ড তো আছে সেটা বলছি কাককে, যারা পরকে বা অন্যকে পালন করে। সো এই দুইটা শব্দে আমাদের একটু টার্মগুলোতে একটু কনফিউশন লাগে। আশা করি আমরা এটা একটু খেয়াল রাখবো। একটা হচ্ছে অন্য একজনকে পেলে দেয়, আর একটা হচ্ছে একজন আরেকজনের জায়গায় গিয়ে নিজেকে লালন পালন করে নিয়ে আসছে। সো কাক কোকিলের গল্পটা ছোটবেলায় আমরা যে শুনেছি সেটাকে যদি একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝবো যে পালনটা কে করে। পালনটা করে দিচ্ছে কাক। কাক একটু বোকা, কাক বুঝতে পারে না যেটা আসলে ওর বাচ্চা না, কোকিলের বাচ্চা। ওকে, কোন বাক্য সংকোচনটি ভুল? বলা হচ্ছে মনে যার জন্য মৃন্ময় না। তোমরা সাহিত্যের রূপরীতি পড়তে গেলে বা মৃন্ময়, এটা মনে যার জন্য, এটা এটা মৃন্ময় বলতে আমরা এটা কিন্তু বুঝি না। আমি মনময় বলছিলাম। মনময় হচ্ছে, আমরা প্রবন্ধের দুইটা টাইপ পাই, একটা হচ্ছে তন্ময়, একটা হচ্ছে মনময়। বাট এখানে মৃন্ময়, মনে যার জন্য, এটা কিন্তু হচ্ছে না। সিংহের চামড়া কৃতি না। যিনি সবকিছুই জানেন বিশেষজ্ঞ না। বিশেষজ্ঞ হচ্ছে কোনো একটা বিশেষ বিষয়ে যিনি জ্ঞানী, তাকে আমরা বলছি বিশেষজ্ঞ। যিনি সবকিছু জানেন তাকে তো আমরা সর্বজ্ঞ বলি, তাই না? আচ্ছা, তাহলে এখানে ভুল আসলে সবগুলোই, আমাদের অ্যান্সার প্রত্যেকটাই ভুল। তাম্র শাসন মানে কি? তাম্র শাসন মানে কি স্বৈর শাসন, কালো আইন? তামার পাতে খোদাই করা আদেশ একজন রাজার নাম। তাম্র শাসন মানে হচ্ছে তামার পাতে খোদাই করা আদেশ। আগেরকার যুগে এরকম ছিল যে তামার একটা পাদে খোদাই করে বিশেষ একটা আদেশ দেওয়া হইতো, যে আদেশটা সকলকে মেনে চলতে হইতো। কেউ এই আদেশের বাইরে হচ্ছে যেতে পারতো না। সেটাকে আমরা বলতাম হচ্ছে তাম্র শাসন। এটা কোনো স্বৈর শাসন বা কোনো কালো শাসন বা কালো আইনকে বোঝায় না। ওড়না জাল শব্দের অর্থ কি? অপশন একে বলা হচ্ছে দোপাট্টা। দোপাট্টা মানে আমরা বুঝি ওড়না বোঝানো হচ্ছে। কুজ্ঝটিকা কুয়াশা, মাছ ধরার নিক্ষেপযোগ্য জাল, কোনোটাই না। ওড়না বা উর্ণ বলতে আসলে মাকড়সাকে বোঝানো হয়। সো ওড়না জাল মানে হচ্ছে মাকড়সার তৈরি জাল। এক কথায় প্রকাশ করো যেটাকে নাড়ানো যায় না। আমরা জানি স্থবির জঙ্গম, তার মানে হচ্ছে যেটাকে নাড়ানো যায় না সেটা হচ্ছে জঙ্গম। আর গমন করতে সমর্থ হইলে তো আসলে ও নড়াচড়াও করতে পারে। চঞ্চলরা কি করে? অনেক নড়াচড়া করে, হাত পা ছুড়াছুড়ি করে। সো এগুলো কোনোটাই কিন্তু অ্যান্সার হচ্ছে না। বাণী কি? আচ্ছা, প্রথম অপশন দেওয়া হয়েছে তোমাকে কথা, বেনে, গয়না তৈরির মজুরি, বায়না। যদি তোমাকে মূর্ধন্য ন দিয়ে বাণী দেওয়া হয়, মূর্ধন্য নয় দীর্ঘইকার, সেটা হচ্ছে কথা, যে কোনো বিশেষ বাণী, বিশেষ কথা। আর এখানে তোমাকে দেওয়া হয়েছে দন্তন্য নয় রস্বইকার বাণী। এই বয় আকার দন্তন্য রস্বইকার বাণী দিয়ে বুঝায় কোনো একটা গয়না তৈরি করার জন্য তুমি যেই মজুরিটা বা যেই অর্থটা দাও সেটা হচ্ছে আমাদের বাণী। এরপর বলা হচ্ছে পুরুষের কর্ণভূষণ, এটার সংকুচিত রূপ কি? আমরা একটু আগেই কিন্তু এই প্রশ্নটার উত্তর দিয়েছি যে পুরুষরা, এই যে বীর পুরুষরা কানে যেই অলংকারটা, যেই বিশেষ অলংকারটা পরতেন সেটাকে আমরা বলি হচ্ছে বীরবৌলি। তাহলে পুরুষের কর্ণভূষণের সংকুচিত রূপ হচ্ছে বীরবৌলি। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অর্থাৎ সবাই যে বিষয়টা এক বাক্যে মেনে নিয়েছেন সেটা হচ্ছে অবিসংবাদী, যেটা নিয়ে আর কোনো ধরনের বিতর্ক নাই। ঐকমত্য মানে হচ্ছে সবাই কোনো একটা বিষয়ে একমত পোষণ করেছে। একমত পোষণ করা আর বিতর্কের ঊর্ধ্বে চলে যাওয়া সেম না। বিতার্কিক হচ্ছে যারা বিতর্ক করে ওই মানুষটাকে বোঝানো হয়, এখানে মানুষের কথা জানতে চাওয়া হয় নাই। সর্বসম্মত মানে হচ্ছে সকলে সম্মতি দিয়েছে এমন। সো আমরা যদি খেয়াল করি অপশনগুলো, একমাত্র অবিসংবাদী অপশনটাই কিন্তু আমাদের সবচেয়ে কাছাকাছি যায়। এরপরে বলা হচ্ছে অনেক কষ্টে যাকে অধ্যয়ন করা হয়েছে। দুরধ্যয় অর্থাৎ যেটা অনেক কষ্টে অধ্যয়ন করা হয়। দুরূহ মানে হচ্ছে যেটা অনেক কঠিন, অধ্যয়নের সাথে কোনো সম্পর্ক নাই। অনতিক্রম্য মানে হচ্ছে যেটাকে সহজে অতিক্রম
করা যায় না এমন কিছু। আর দূরধিগম্য মানে হচ্ছে খুব দুর্গম কোনো কিছুকে বোঝায়। আমরা বলি না যে দুর্গম পথ, দুর্গম রাস্তা, তাহলে অনেক কষ্টে অধ্যয়ন করা হয়েছে এরকম বললে আমরা বলবো হচ্ছে দূরোধ্যয়। আর অনতিক্রম্য মানে হচ্ছে যেটা লঙ্ঘন করা উচিত না বা অতিক্রম করা যায় না। দুরূহ মানে হচ্ছে যেটা কঠিন কোনো কিছুকে বোঝায়। আচ্ছা, জুজুৎসা শব্দের সম্প্রসারিত রূপ কোনটি? জুজুৎসা, জুজুৎসু, এই যে শব্দগুলো আছে এগুলো পেলে তুমি সবসময় মনে রাখবা যে এখানে আসলে এক ধরনের যুদ্ধ সাথে রিলেভেন্ট বা যুদ্ধের সাথে প্রাসঙ্গিক হবে। জুজুৎসা শব্দটা দিয়ে আমরা সাধারণত বুঝে থাকি যুদ্ধ করার ইচ্ছাকে, যে কারো যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে জুজুৎসা। যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে কুম্ভিলক। কুম্ভিলক বৃত্তি, কুম্ভিলক বৃত্তি বলে একটা শব্দ আছে, কুম্ভিলক বৃত্তি। কুম্ভিলক বৃত্তি মানে হচ্ছে চুরি। কুম্ভিলক বৃত্তি মানে হচ্ছে চুরি। সো এটার অ্যান্সার হবে হচ্ছে কুম্ভিলক। আচ্ছা, লিপিকর মানে আমরা সবাই জানি যারা হচ্ছে লিপি লিখতেন আগেরকার যুগে, যখন পুঁথি লেখকরা ছিলেন, তারপরে আমাদের যারা কবি সাহিত্যিক ছিলেন তারা সবসময় নিজেদেরটা নিজেরা লিখতেন না, ওনারা হয়তো অন্য কোনো লেখককে দিয়ে লেখাইতেন। আর নকলবাজ মানে তো আমরা বুঝি। সো কুশিদজীবী এই শব্দটার মানে কি, এটা আমাদের কাছে নতুন। কুশিদজীবী হচ্ছে যাদের পেশা হচ্ছে সুদের উপর টাকা ধার দেওয়া, যারা সুদের উপর টাকা ধার দেয়। ধরো তোমার অনেক বেশি টাকার প্রয়োজন, তোমাকে সুদের উপর টাকা ধার দিবে, এটা যাদের পেশা তাদেরকে আমরা বলি হচ্ছে কুশিদজীবী। সো কুশিদজীবী আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে কুম্ভিলক, অর্থাৎ যারা চুরি করে বিভিন্ন ধরনের মানুষের লেখা ভাষা এগুলোকে চুরি করে। এটা সাধারণত লেখকের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের গবেষণা ক্ষেত্রে আমরা এই বিষয়টা ঘটতে দেখে থাকি। মোটাও নয় রোগাও নয়, এটাকে এক কথায় আমরা কি বলি? মোটাও নয় আবার রোগাও নয়, এটাকে আমরা এক কথায় বলি হচ্ছে দোহারা। দোমালা মানে হচ্ছে দুইটা মালা, এটা আমরা শুনিও না। দোপাট্টা মানে তো ওড়না। আর দোবারা মানে কি তাহলে? দোবারা মানে হচ্ছে যে যেই এক ধরনের চিনি যেটাকে দুইবার পরিশ্রুত করা হয়েছে, এরকম দানাদার সাদা চিনিগুলোকে দোবারা বলা হয়। বা দুবার পরিশ্রুত বা পরিশ্রাবণ করা হয়েছে দুইবার, এরকম কিছু বোঝাতে আমরা আসলে দোবারা ব্যবহার করে থাকি। আর মোটাও নয় রোগাও নয় এটা বোঝানোর জন্য আমরা দোহারা ব্যবহার করি। তারপর আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে কোনটি জিগিসার সম্প্রসারিত প্রকাশ? জিগিসা, জিগিসা হচ্ছে জয় করার ইচ্ছা, হনন করার ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা। যুদ্ধ করার ইচ্ছা তো আমরা একটু আগেই পাইলাম, জুজুৎসা। জানার ইচ্ছাও না, জয় করার ইচ্ছা থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে জিগিসা। প্রসিত ভর্তিকা, আমরা একটু আগে প্রসিত পত্নিক পড়তে গিয়ে কিন্তু প্রসিত ভর্তিকাটা পড়ে এসেছি। যে প্রসিত ভর্তিকা শব্দটা দিয়ে আসলে আমরা কি বুঝি? যে নারীর স্বামী বিদেশে আছে সেটা হচ্ছে প্রসিত ভর্তিকা। আর যে পতির বা যে স্বামীর স্ত্রী বিদেশে আছে তাদেরকে আমরা বলেছি প্রসিত পত্নিক। দুইটা টার্ম আমরা একটু মনে রাখবো, যে বিবাহিত নারী পিত্রালয়ে বা ভর্ৎসনা প্রাপ্ত এগুলো কোনোটাই কিন্তু আমাদের হচ্ছে না। সো এটা বিসিএস এ এসেছিল একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আমরা বিগত বছরগুলোতে এসেছি সেটার একটা নমুনা। আশা করি ক্লাসটা করে তোমাদের যে আগে থেকে পড়ে রাখা যে এক কথায় প্রকাশগুলো আছে সেটা আরেকটু ঝালাই হবে এবং একই সাথে তোমাদের আরো অনেক নতুন বিভিন্ন ধরনের শব্দের সাথে তোমাদের হচ্ছে পরিচয় ঘটবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো। আশা করি তোমাদের সাথে সামনে আবার কোনো একটা ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।